Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, ইন্ডিয়ান ইকোনমির একটি গুরুত্বপূর্ণ টপিক দ্যাট ইজ বাজেট। ঠিক, তো আমাদের 23শে জুলাই 2024 আমাদের কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করেছেন। ঠিক আছে না, এটা হচ্ছে 18th লোকসভা। এটা কততম লোকসভা? এটা হচ্ছে 18তম লোকসভা। তাহলে 18তম লোকসভার প্রথম বাজেট হচ্ছে 2024-25-এর জন্য ইউনিয়ন বাজেট। তো এখনকার ক্লাসে আমরা এই ইউনিয়ন বাজেট সম্পর্কে তার একটা ডিটেইল অ্যানালিসিস করব। একটি ক্লাসে হবে না, এর পরের ক্লাসটাতে, মানে এই ক্লাসটাতে আমরা বাজেট সম্পর্কে কি কি প্রভিশনস আনা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে দেখব। অ্যান্ড দেন তারপর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখব কিনা, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিছু ওয়ান লাইনার্স দেখব। সেটা এই ক্লাসে সম্ভব হবে না, নেক্সট ক্লাসে আমরা এই বাজেট সম্পর্কে, অর্থাৎ বাজেট থেকে যে কোনো কোয়েশ্চেন্স আসুক, সেটা স্ট্যাটিক হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হোক, যা কিছু কোয়েশ্চেন এখান থেকে হোক না কেন, সারা বছর জুড়ে যে পরীক্ষাটা হবে তাতে আমাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তাহলে এটা আমাদের প্রথম ক্লাস। এরপর আমি ওয়ান লাইনার্স আর একটা ক্লাস আনবো এবং সেটা পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সো টেলিগ্রাম গ্রুপে এখনো যারা জয়েন হওনি, দ্রুত টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও। যে কোনো ভিডিও ডিসক্রিপশনে দেখবে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে ইন্ডিয়ান ইকোনমির আজকে আমাদের দেখবো বাজেট না ইউনিয়ন বাজেট 2024। ওকে, চলো। সবার প্রথম তো জিজ্ঞেস করতে হবে বাজেটটা আসলে কি। দেখো, ইকোনমিক্সের প্লেলিস্ট এই চ্যানেলে করা আছে। ঠিক আছে, তোমরা যারা এখনো ইকোনমিক্সের ক্লাসগুলো দেখোনি, তো চ্যানেলে ঢুকে চ্যানেলের প্লেলিস্ট দেখো, ওখানে ইকোনমিক্সের প্লেলিস্ট করা আছে। একদম 1 নম্বর ক্লাস থেকে দেখা শুরু করো, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। বাকি যে ক্লাসগুলো এখনো কমপ্লিট হয়নি সেগুলো ধীরে ধীরে আমি দিতে থাকবো, কমপ্লিট হয়ে যাবে ওকে কয়েকদিনের মধ্যে। অর্থাৎ এই 2024-এর বিসিএস এর আগে টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো। তো প্রশ্ন হচ্ছে বাজেট কি। এইখানে না অনেক বিষয় আসবে, আমি তোমাদের একটা চ্যাপ্টার পড়িয়ে রেখেছি, দেখবে চ্যানেলে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিসকাল সিস্টেম অ্যান্ড বাজেট। চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিসকাল সিস্টেম অ্যান্ড বাজেট। তো ফিসকাল সিস্টেম অ্যান্ড বাজেট এই চ্যাপ্টারটাকে না তোমরা যদি একবার দেখো, তাহলে দেখবে যে এই বাজেটে আজকে যা কিছু আলোচনা হবে সেটা সম্পর্কে খুব ভালো ধারণা তোমরা কমপ্লিট বুঝে যাবে। ওকে, ঠিক আছে, চলো। তো সবার প্রথমে বলি যে বাজেট কথাটি না আমাদের ভারতীয় সংবিধানের কোথাও বাজেট কথাটি লেখা নেই। ঠিক আছে, ফরাসি একটি শব্দ, একটি ফ্রেঞ্চ ওয়ার্ড বুগেট। বুগেট, এই ফ্রেঞ্চ ওয়ার্ড বুগেট থেকে এই বাজেট কথাটি এসছে। বুগেট কথার অর্থ হচ্ছে ব্যাগ অফ লেদার, একটা লেদারের ব্যাগ। তাহলে ফরাসি শব্দ অর্থাৎ ফ্রেঞ্চ ওয়ার্ড বুগেট থেকে এই বাজেট কথাটি এসছে। ওকে, বোঝা গেল? তো বাজেট মানে হচ্ছে চামড়ার ব্যাগ। তো এই বাজেট কথাটি কিন্তু কনস্টিটিউশনের কোথাও নেই। আর্টিকেল 112-তে ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারায় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা আছে। অর্থাৎ প্রত্যেক বছর একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে সরকারকে, বা পার্লামেন্টে হাউসে রাখতে হবে। যে এখানে কি বলা হয় দেখো, এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো জিনিস থাকে। এক তো থাকে হচ্ছে রিসিপ্টস, আর একটা থাকে হচ্ছে এক্সপেন্ডিচার। ওকে, দুটো জিনিসের বর্ণনা থাকে। তাহলে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ নাথিং বাট দ্য ডেসক্রিপশন অফ রিসিটস অ্যান্ড এক্সপেন্ডিচার। নাও হোয়াট ইজ রিসিট? দেখো, এখানে রিসিটস দেখতে পাচ্ছ, অর্থাৎ বাজেটের মধ্যে দুটো জিনিসের এস্টিমেশন থাকে, একটা থেকে রিসিটসের আর একটা থেকে এক্সপেন্ডিচারের। যেখানে রিসিটস কথাটি দেখতে পাবে সেটা মনে করবে যে ইনকাম অফ গভর্নমেন্ট। তাহলে রিসিটস মানে কি? রিসিটস মানে হচ্ছে সরকার যে যে জায়গা থেকে যে টাকাগুলো ইনকাম করছে, অর্থাৎ গভর্নমেন্টের ইনকাম হচ্ছে রিসিটস। ওকে, আর এক্সপেন্ডিচার মানে তো বোঝোই খরচ, অর্থাৎ সরকার যে টাকা খরচ করে সেই টাকাটাকে এক্সপেন্ড করে। বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে না? তাহলে রিসিটস যেখানেই দেখতে পাবে মনে করবে যে রিসিটস মানে হচ্ছে ইনকাম আর এক্সপেন্ডিচার মানে খরচ। ক্লিয়ার হলো?
নাও দেখো, সরকার যা ইনকাম করবে সেই টাকাটা খরচ করবে। এবার হয়টা কি, ভারতের মতন ডেভেলপিং কান্ট্রি যেগুলো, ঠিক ভারতের মতন ডেভেলপিং কান্ট্রিতে ফিসকাল ডেফিসিট হওয়া বাঞ্ছনীয়। কারণ ফিসকাল ডেফিসিট যদি না হয় তাহলে কি হবে, একটা দেশ কখনো প্রসপার করতে পারে না। তবে তার একটা লিমিট থাকা দরকার আছে, অবশ্যই লিমিট ছাড়া নয়। একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি, দেন আমি এই প্রসঙ্গে আসবো, কারণ এই বিষয়গুলির আন্ডারস্ট্যান্ডিং থাকাটা আমাদের খুব দরকার। দেখো আমি বললাম কি, যে ফিসকাল ডেফিসিট অবশ্যই লিমিটেড। আর ফিসকাল ডেফিসিট একটা দেশের জন্য ভালো, একটা ডেভেলপিং কান্ট্রির জন্য ভালো। কেন বললাম এই কথাটা, ভালো করে শোনো। মনে করো একটা পরিবার আছে, মনে করো রামবাবু নামে একজন ব্যক্তি, তার একটা পরিবার আছে। তার পরিবারে মনে করো সর্বসাকুল্যে তার যা ফ্যামিলি মেম্বার্স যে কয়জন যা আছে সব মিলিয়ে মনে করো তার আয় হয় 100 টাকা। ঠিক, 100 টাকা আয় হয়। তাহলে 100 টাকার আয় দিয়ে তারা যদি সংসার চালায়, মোটামুটি ওই পেটে ভাতে খেয়ে পরে চলে যায়। ঠিক, কিন্তু রামবাবুর ছেলে এক মাসে বলল কি, বাবু আমি একটা মোবাইল কিনবো। তাহলে সেইখানে গিয়ে ইনকাম তো হলো 100 টাকা, কিন্তু ওই মাসে দেখা যাচ্ছে যে এক্সপেন্ডিচার হয়ে গেছে 120 টাকা। বোঝা যাচ্ছে কি বলেছি? তার মানে এই যে 100 টাকা ইনকাম হলো, খরচ হয়ে গেল 20 টাকা। তাহলে এই সংসারে, রামবাবুর এই সংসারে বলা হবে যে তাদের ফিসকাল ডেফিসিট হয়েছে কয় টাকার, 20 টাকার ফিসকাল ডেফিসিট হয়েছে। ডেফিসিট মানে ঘাটতি। তাহলে ইনকাম 100 টাকা, খরচ হচ্ছে 120 টাকা। তাহলে এই যে ফিসকাল ডেফিসিট হলো, 100 টাকাটা 120 টাকা হয়ে গেল। 100 টাকা ইনকাম করে 120 টাকা খরচ হয়ে গেল। দেখো এই পরিবার চেষ্টা করবে পরবর্তী মাসে বা পরবর্তী সময়ে এই ইনকামটাকে 120 করে ফেলতে। বুঝতে পারছো? তাহলে এই যে রামবাবুর পরিবার তাদের ইনকাম বাড়ানোর যে প্রচেষ্টা করছে, এতে কি রামবাবুর পরিবারের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? ভালো হচ্ছে অবশ্যই। তাহলে রামবাবুর পরিবার ধীরে ধীরে বড়লোক হতে শুরু করবে। তাহলে এই জন্য বললাম যে একটা ডেভেলপিং নেশনের জন্য ফিসকাল ডেফিসিট ওকে, ভালো কথা, খারাপ কথা নয়, তবে সেটা অবশ্যই লিমিটের মধ্যে থাকতে হবে। কেন লিমিটের মধ্যে থাকতে হবে? মনে করো শ্যামবাবু নামে আর একজন ব্যক্তি আছে, তা সেই শ্যামবাবুর পারিবারিক আয় মনে করো 100 টাকা। এবার তারও ছেলে ইনকাম হয়েছে এটা, কিন্তু তার ছেলে কি করেছে, বাজার থেকে গিয়ে একটা আইফোন কিনে নিয়ে এসছে। এই পরিবারের খরচ হয়ে গেছে 250 টাকা। এবার বোঝো অবস্থা, যে ইনকাম করেছে 100 টাকা, খরচ হয়ে গেছে 250 টাকা। তাহলে এখানে ফিসকাল ডেফিসিট কত হলো? এখানে ফিসকাল ডেফিসিট হয়ে গেল হচ্ছে 150 টাকার। মানে তার যে ইনকাম, সেই ইনকামের 1.5 গুণ বেশি ফিসকাল ডেফিসিটে চলে গেছে। তাহলে এই পরিবার কি আর চলবে? এদের খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এই জন্য বললাম ফিসকাল ডেফিসিট একটা লিমিটের মধ্যে থাকা একটা ডেভেলপিং নেশনের জন্য ভালো কথা, খারাপ কথা নয়। ওকে, এটুকুন ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো, আমাদের দেশও তেমন, আমাদের দেশে প্রত্যেকবার ফিসকাল ডেফিসিট থাকে, এবং যত ডেভেলপিং নেশনই তুমি দেখো না কেন সেখানে দেখবে যে ফিসকাল ডেফিসিটটা থাকবে, এবং গভর্নমেন্ট চেষ্টা করে এই ফিসকাল ডেফিসিট গুলোকে ধীরে 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 কমিয়ে আনার। ওকে, তো এই বছরে আমাদের এই বাজেটে ধীরে ধীরে আমরা যখন পড়বো, আমাদের টার্গেট হচ্ছে ফিসকাল ডেফিসিট 4.5 করা। এটা টার্গেট। হ্যাঁ, তো 4.9-এ সেটা ঠেকবে বলে মনে করা হচ্ছে। চলো ধীরে ধীরে আমরা এই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করে ফেলবো। চলো, তাহলে কি বললাম, যে বাজেট হচ্ছে কি, সরকার কোথা থেকে টাকা ইনকাম করছে এবং সেই ইনকামের টাকাটা কোথায় কোথায় খরচ করছে, এর যে লেখাজোখা, সেটাই হচ্ছে বাজেট। আরো একবার বললাম, সরকার যে টাকা ইনকাম করছে, কোথা থেকে কত টাকা ইনকাম করছে তার একটা বিবরণ, আর সেই ইনকামের টাকা কোথায় কোথায় খরচ হবে তার একটা বিবরণ। এইটাই হচ্ছে বাজেট। ওকে, বেশ। ইউনিয়ন বাজেটকে ক্লাসিফাই করা হয়েছে দুটো ভাগে, একটা হচ্ছে রেভিনিউ বাজেট আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। দেখো, এই রেভিনিউ বাজেট কি জিনিস, ক্যাপিটাল বাজেট কি জিনিস, এগুলো ডিটেলসে আমি পড়িয়ে রেখেছি। কোন চ্যাপ্টারে? না, ফিসকাল সিস্টেম অ্যান্ড বাজেট বলে যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, চ্যানেলের প্লেলিস্টে যাও, ওখানে আমি পড়িয়ে রেখেছি। রেভিনিউ বাজেট মানে কি, যেখানে ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ যেটা সরকার গ্রহণ করে, হ্যাঁ, এবং এক্সপেন্ডিচার, সেটাকে রেভিনিউ বাজেট বলে। আর ক্যাপিটাল বাজেট মানে হচ্ছে সেই সমস্ত ক্যাপিটাল রিসিটস অর পেমেন্টস অফ গভর্নমেন্ট। ওকে, তো এই জিনিসগুলো পড়ানো হয়েছে, প্লিজ একবার দেখে নাও, তাহলে বুঝতে অসুবিধা হবে না। এবার আসো নেক্সট পয়েন্টে আমরা আসি, যে প্রিপারেশন অফ বাজেট।
যে আসলে বাজেটটা কে প্রিপেয়ার করে, কে তৈরি করে দেয়। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যে পার্লামেন্টে এসে বাজেটটাকে পড়তে থাকেন, তাহলে সেটাকে তিনি নিজে লেখেন নাকি? না, তিনি লেখেন না। এই বাজেটটা তৈরি করেন কে? বাজেটটা তৈরি করে আমাদের ভারত সরকারের যে অর্থ দপ্তর আছে, মানে ফিনান্স মিনিস্ট্রি। সেই ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে একটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। এই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এরা এই বাজেটটাকে প্রিপেয়ার করে। আরো ডিটেলসে যদি কোশ্চেন করে এক্সামিনার, কি বলবে? যে না, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর মধ্যেও আরেকটা ডিপার্টমেন্ট আছে যেটাকে বলা হয় বাজেট ডিভিশন। মনে রাখবে, ডিপার্টমেন্ট অফ, তাহলে ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে কোন ডিপার্টমেন্ট আছে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। এই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর আন্ডারে কোন ডিপার্টমেন্ট আছে? বাজেট ডিভিশন। এই বাজেট ডিভিশনই কিন্তু আমাদের এই বাজেটটাকে প্রিপেয়ার করে। ওকে, একটা কথা শুনে রাখো, আমাদের দেশে যেদিন বাজেট পেশ হয় ঠিক তার আগের দিন ইকোনমিক সার্ভে পেশ করা হয়। কি পেশ করা হয়? ইকোনমিক সার্ভে। এই কথাটা মাথায় রেখো। ইকোনমিক সার্ভে নিয়ে আমি এখনো কোনো ভিডিও তোমাদের দিইনি, তবে যদি ডিমান্ড হয়, তোমাদের যদি প্রয়োজন পড়ে, তাহলে ইকোনমিক সার্ভেটাকেও আমি আলোচনা করে দিব। তাহলে আমাদের এখানে এই বছর 23শে জুলাই কি হয়েছে? বাজেট পেশ হয়েছে। ঠিক তার আগের দিন 22শে জুলাই কি হয়েছে না? ইকোনমিক সার্ভে রিলিজ হয়েছে। তো ইকোনমিক সার্ভে যেদিন রিলিজ হয় ঠিক তার পরের দিন বাজেট পেশ হয়। এটুকুন ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও দেখো, আমাদের বাজেট যেটা হয় না, আমাদের বাজেটটা একদম ক্যাশ বেসিসে প্রিপেয়ার করা হয়। ক্যাশ বেসিসে মানে ক্যাশ টাকার বেসিসে, মার্কেট ভ্যালু বেসিসে, ক্যাশ বেসিসে কিন্তু বাজেট প্রিপেয়ার হয়। এই কথাটা মাথায় রেখো। এই ক্যাশ বেসিসে কেন বললাম, এটাও কিন্তু আমি অলরেডি তোমাদের ইকোনমিক্সের ক্লাসে পড়িয়ে রেখেছি। সো এটাকে একটুখানি দেখে নিই। চলো, এবার আসে প্রেজেন্টেশন অফ বাজেট। বাজেটের প্রেজেন্টেশনটা কে করবে? দেখো, প্রিপারেশন কে করলো? প্রিপারেশন করলো ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে যে ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যাফেয়ার্স আছে, হ্যাঁ, সে কি করলো? এই বাজেটটাকে তৈরি করে দিল। এবার সেটাকে প্রেজেন্টেশন কি করবে? না, প্রেজেন্ট করবেন হচ্ছে ফিনান্স মিনিস্টার করবেন। ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, কেন্দ্র সরকারের যিনি ফিনান্স মিনিস্টার আছেন তিনি করবেন। কে করেছেন এবার? আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি করেছেন। ওকে, এবং মনে রাখবে বাজেটের না দুটো পার্ট হয়, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। পার্ট এ তে ম্যাক্রো ইকোনমিক সেক্টর গুলোকে নিয়ে আলোচনা করা হয়। ম্যাক্রো ইকোনমিক সেক্টর মানে কি? যে সরকার এই বাজেটের মধ্যে কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়েছে। ঠিক, সরকারের তো বহু কাজ থাকে, কিন্তু বহু কাজের মধ্যে প্রায়োরিটির কাজও কিছু থাকে। তাহলে সরকার কোন বিষয়গুলোতে প্রায়োরিটি দিয়েছে সেই বিষয়টা থাকে পার্ট এর মধ্যে। সরকার কোন কোন স্কিমস আনতে চলেছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য সেটা এর মধ্যে থাকে। গভর্নমেন্ট কি কি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে, কোন কোন জায়গায় কি কি অ্যালোকেশনস করতে চলেছে বিভিন্ন সেক্টরগুলোতে, সেই সমস্ত অর্থাৎ বড় বড় বিষয়গুলো পার্ট এর মধ্যে থাকে, ম্যাক্রো ইকোনমিক পার্টের মধ্যে থাকে। ওকে, আর পার্ট বিতে কি থাকে না? পার্ট বিতে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল বিলগুলো থাকে, যে ট্যাক্স কোনটা, বিভিন্ন ধরনের ট্যাক্স প্রপোজাল থাকে, যে কোন ট্যাক্সটাকে কমানো হবে, কোন ট্যাক্সটাকে বাড়ানো হবে, হ্যাঁ, কোন ট্যাক্সটাকে অ্যাবলিশ করা হবে ইত্যাদি বিষয়গুলো। অর্থাৎ এইটুকুন মাথায় রাখো যে ফিনান্স রিলেটেড, ট্যাক্স রিলেটেড কাহিনী পার্ট বিতে থাকে, আর পার্ট এতে থাকে সরকার কোন কোন ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে, সরকারের থিম কি, বাজেটের থিম কি, কোন কোন সেক্টরে কত কত অ্যালোকেশন হবে ইত্যাদি বিষয়গুলো পার্ট এতে থাকে। তাহলে আমাদের বাজেট কটা হবে? দুটো। ওকে, এবার কথা হলো দাদা, যখন ফিনান্স মিনিস্টার বাজেট পেশ করেন তিনি কি শুধু বাজেটটাই পেশ করেন? মনে রেখো না, বাজেট পেশের সাথে সাথে তাকে কিছু মেজর ডকুমেন্টসও পেশ করতে হয়। কি পেশ করতে হয়? সবার প্রথম কথা হচ্ছে যে তাকে পেশ করতে হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেশ করতে হয়, যেটা কিনা কনস্টিটিউশনের আর্টিকেল 112-তে আছে। অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট তাকে পেশ করতে হয়। ডিমান্ডস ফর গ্রান্টস পেশ করতে হয়। কি জিনিস ডিমান্ড ফর গ্রান্টস? দেখো, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, ভারত সরকারের কাজ করার জন্য তো বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয় থেকে সরকারের কাছে ডিমান্ড করা হয়। ধরো, মনে করো যে যে অ্যাভিয়েশন মিনিস্টার যে আছে, মানে উড্ডয়ন মন্ত্রী, যারা এই এই এরোপ্লেন ও আকাশের বিমান যে আছে, বিমান মন্ত্রণালয়, সে বলবে কি আমার মন্ত্রণালয়ে 5 কোটি টাকা, 5,000 কোটি টাকা লাগবে।
সে তার একটা ডিমান্ড রাখলো। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি, এরা যে ডিমান্ডগুলো রাখে সেগুলোকেই বলা হয় ডিমান্ড ফর গ্রান্টস। ওকে, এটা রাখা হয়। আর কি রাখা হয়? ফিনান্স বিল। এবং এই বাজেটের আন্ডারে কতগুলো ফিনান্স বিল আনা হচ্ছে, যেটা আর্টিকেল 110-তে রয়েছে, অর্থাৎ ফিনান্স বিলগুলোর। তাছাড়া কি? তাছাড়া হচ্ছে ফিসকাল পলিসি স্টেটমেন্টস, হ্যাঁ, ম্যান্ডেটেড আন্ডার এফআরবিএম অ্যাক্ট। দেখো এফআরবিএম অ্যাক্ট কিন্তু অলরেডি এই বিষয়গুলোকে কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে রেখেছি, হোয়াট ইজ এফআরবিএম অ্যাক্ট অ্যান্ড এটসেট্রা। এফআরবিএম অ্যাক্ট আমাদের ভারতে যখন প্রধানমন্ত্রী ছিলেন কে, বলো, বিজেপি সরকারই ছিল, কে ছিল 2000 সালে? 2003, অটল বিহারী বাজপেয়ীজি। অটল বিহারী বাজপেয়ীজির সময় এফআরবিএম অ্যাক্ট তৈরি হয়েছিল। সেই এফআরবিএম অ্যাক্টের থেকে কিন্তু এই ফিসকাল পলিসি স্টেটমেন্ট এটাকে ম্যান্ডেটেড, এটাকেও পেশ করতে হয়। আর এই ফিসকাল পলিসি স্টেটমেন্টসের আন্ডারে দুটো জিনিসকে পেশ করতে হয়। এক হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি কাম ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট। অর্থাৎ এর মানে হচ্ছে যে এই সরকার ফিসকাল পলিসি কি কি এনেছে, অর্থাৎ সরকার কিভাবে তার আয় আর ব্যয়টাকে সামঞ্জস্য করবে, সেই বিষয়ের একটা খাকা বা একটা খসড়া এখানে পেশ করা হয়। এছাড়াও আরো কিছু এক্সপ্লানেটরি ডকুমেন্টস পেশ করা হয়, যেমন এক্সপেন্ডিচার বাজেট, রিসিট বাজেট, এক্সপেন্ডিচার প্রোফাইল বাজেট অ্যাট আ গ্লান্স, কি ফিচার্স অফ বাজেট। আজকের যে ক্লাসটা আমি প্রিপেয়ার করেছি সেটা হচ্ছে এখান থেকে করেছি, অর্থাৎ কি ফিচার্স অফ বাজেট থেকে। অর্থাৎ গভর্নমেন্ট এই কি ফিচার্স অফ বাজেটটাকেও পেশ করতে হয় পার্লামেন্টে। অর্থাৎ যারা ইকোনমিক্স তো সবাই বুঝবে না, তাই না? ইকোনমিক্স তো যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট আমাদের পার্লামেন্টে যে গিয়ে বসে, তারা তো সমস্ত কিছুটা বুঝবেন ইকোনমিক্সের অত শত। তাই সর্বসাধারণের বোঝার সুবিধার্থে কি ফিচার্স অফ বাজেট বলে একটা ডকুমেন্ট জারি করা হয়, যেখানে একদম পুরো বিষয়টাকে খুব জলের মতন স্পষ্ট, যে একে এত টাকা দেব, ওকে অত টাকা দেব, এখান থেকে এই কয় টাকা আসবে, এখান থেকে ওই কয় টাকা যাবে, এই বিষয়টা আর কি থাকে কি ফিচার্স অফ বাজেট। ওকে, অর্থাৎ আমাদের ক্লাসটা এটার থেকে ডকুমেন্টেড নিয়ে করা হয়েছে। আর কি? ইমপ্লিমেন্টেশন অফ বাজেট অ্যানাউন্সমেন্টস এবং বাজেট অ্যানাউন্সমেন্টস, যেটা 2023-24 অর্থাৎ লাস্ট বাজেট যেটা করা হয়েছিল। তো এখানে আমাদের একটা কথা আছে, ইন্টারিম বাজেট বলে একটা কথা আছে। আজকের এই ক্লাসে আমরা ইন্টারিম বাজেটকে দেখব, ইন্টারিম বাজেট কি জিনিস দেখব। তারপর একটা আছে হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, হ্যাঁ, ভোট অন অ্যাকাউন্ট বলে একটা টার্ম আছে, সেটাকেও আমরা আজকের ক্লাসে দেখব। তো ইন্টারিম বাজেট, ভোট অন অ্যাকাউন্ট, এগুলো কি? তো আমাদের এই বছর যেহেতু ভারতবর্ষের জেনারেল ইলেকশন ছিল, তাই জেনারেল ইলেকশনের আগে, ওকে, কবে? জেনারেল ইলেকশনের আগে একটা বাজেট আনা হয়, যে বাজেটটার নাম হচ্ছে ইন্টারিম বাজেট। তো এই ইন্টারিম বাজেটটাকে আমরা আপাতত এখানে ধরছি না, অর্থাৎ একটা বাজেটকে পেশ করতে হয়, অর্থাৎ লাস্ট যেটা 23-24-এ আমরা যে বাজেটটা পেশ করেছিলাম, সেটা আমরা কতদূর কি ইমপ্লিমেন্ট করতে পেরেছি সেটার একটা রূপরেখা রাখা হয়। বুঝেছো? তাহলে এই কয়টা ডকুমেন্টস কিন্তু বাজেটের সাথে সাথে পেশ করা হয়। ঠিক, আমরা জানি ডব্লিউবিসিএস পরবর্তী সময়ে ইউপিএসসির মতন রাইটিংস ফর্মে বা রিটেন ফর্মে চলে যাবে, সেই ক্ষেত্রে এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, চল তাহলে এবার একটু আসো আমরা আলোচনা করে নিই হিস্ট্রি অফ বাজেট। ভারতবর্ষে বাজেটের হিস্ট্রিটা নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের ভারতবর্ষে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল, তখন কি হয়েছিল? তখন ভারতবর্ষের পাওয়ারের শিপমেন্ট হয়েছিল। অর্থাৎ 1857 সালের আগে ভারতবর্ষের যা কিছু ক্ষমতা ভোগ করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু 1857 সালের পরে এই টোটাল ক্ষমতাটা চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কোথায়? সরাসরি ব্রিটিশ ক্রাউনের কাছে, অর্থাৎ ব্রিটিশ যে রানী, তার অধীনে আমাদের ভারতবর্ষ চলে গিয়েছিল। তাই 1857 ঠিক 3 বছর পরে ভারতবর্ষের জন্য প্রথম বাজেট পেশ করা হয়েছিল 1860-এর 7 এপ্রিল। খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। অর্থাৎ ভারতবর্ষের জন্য, অর্থাৎ ব্রিটিশদের যে টেরিটরি ভারতবর্ষে রয়েছে, সেই জায়গাতে
তারা প্রথম একটা বাজেট নিয়ে এসেছিল 1860 সালে 7 এপ্রিলে। ওকে, এবং সেই সময় যিনি ফিনান্স মেম্বার ছিলেন এবং এই বাজেট কমিটির যিনি ফিনান্স মেম্বার ছিলেন, যিনি এই বাজেটটা পেশ করেছিলেন, তার নাম ছিল জেমস উইলসন। তাহলে জেমস উইলসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে, ঠিক আছে, ব্রিটিশদের পক্ষ হয়ে ভারতবর্ষের জন্য বাজেট পেশ করেছিল 1860 সালের 7 এপ্রিল। ক্লিয়ার হলো? এবং ভারতবর্ষের যখন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, অন্তরিম সরকার যখন গঠন হয়েছিল 1947 সালে, 1947 সালের অন্তরিম সরকার, মানে দেশ ভাগের পূর্ববর্তী অবস্থার কথা বলছি, ঠিক দেশ ভাগের পূর্ব মুহূর্তে যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছিল, তখন যিনি আমাদের ভারতবর্ষের যিনি ইন্টারিম গভর্নমেন্টের যিনি ফিনান্সের ব্যাপারটা দেখতেন, মিস্টার লিয়াকত আলী খান, তো লিয়াকত আলী খান কিন্তু ভারতবর্ষের জন্য প্রথম বাজেট পেশ করেছিলেন ইন্টারিম গভর্নমেন্টে থাকাকালীন। ঠিক, এবার যখন ভারত স্বাধীন হচ্ছে 1947-এর 15 আগস্টের পর, তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স যিনি ভারতবর্ষের প্রথম ফিনান্স মিনিস্টার হয়েছিলেন শ্রী আর কে ষণমুখম শেট্টি, তিনি প্রথম বাজেট পেশ করেছিলেন 26শে নভেম্বর 1947 সালে। তাহলে 26শে নভেম্বর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী শ্রী আর কে ষণমুখম চেট্টি তিনি বাজেট পেশ করেছিলেন। এবং সেদিন থেকে এই বাজেট পেশ করার যে প্রসেস বা প্রথা, সেটা চলে আসছে। বাজেটের মাধ্যমে আমরা কি করি না, পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট, যেটা সেই পাবলিক ফিনান্স ম্যানেজমেন্টটাকে একটা টুল হিসাবে আমরা ইউজ করি এই বাজেটকে। ওকে, যেটা কিনা আমাদের ডেমোক্রেসিকে, আমাদের দেশের যে ডেমোক্রেটিক প্রসেস, সেটাকে একটা শেপ দেয় আমাদের ইকোনমিটাকে প্রসপার করার জন্য। ক্লিয়ার হলো? বোঝা গেল? ভেরি গুড। নেক্সট, বাজেটের প্রসেসটা একটু শুনবো। দেখো বিষয়টা কি হয়, ওই যে একটা টার্ম আমরা ওখানে পড়েছিলাম না, ডিমান্ড ফর গ্রান্টস। তো বাজেট পেশ হয়ে গেল, হ্যাঁ, অর্থমন্ত্রী পার্লামেন্টে বাজেট পেশ করে দিলেন। বাজেট পেশ করে দেওয়ার পরে তারপর যেটা হলো, ওই বাজেটের উপরে জেনারেল ডিসকাশন হবে। ঠিক আছে, বোথ হাউসে, রাজ্যসভায়ও হবে, লোকসভায়ও হবে। ঠিক আছে, তাহলে বাজেট পেশ হলো পার্লামেন্টে। বাজেট পেশ হবার পর সেই বাজেটের উপরে ডিসকাশন হবে। বিরোধী দল সরকার পক্ষকে বলবে আপনি এটা ঠিক করেননি, ওখানে এত কম টাকা কেন দিয়েছেন, ওখানে এত বেশি টাকা কেন দিয়েছেন, দোষারোপ হবে, এটা সেটা হবে। তার মধ্য দিয়ে, এই যে ডেমোক্রেসি মানে কি, দুই পক্ষের আলোচনা, আলোচনার মধ্য দিয়ে সরকার তার ভুলটাকে শুধরে নেবে, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে, বাজেট পেশ হওয়ার পর সেই বাজেটের উপরে জেনারেল ডিসকাশন হবে। তারপর কি হবে, তারপর হবে স্ট্যান্ডিং, আমাদের পার্লামেন্টে অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি আছে, অনেকগুলো বিভিন্ন সেক্টরে স্ট্যান্ডিং কমিটি আছে। ঠিক আছে, সেই স্ট্যান্ডিং কমিটিগুলো স্ক্রুটিনি করবে যে যে সমস্ত মিনিস্টাররা ডিমান্ড ফর গ্রান্টস করেছে, অর্থাৎ যে সমস্ত মিনিস্ট্রি যে তাদের মিনিস্ট্রির জন্য যা যা টাকা চেয়েছে সেগুলো তারা ঠিক চেয়েছে কিনা, বা তারা সঠিক, বা মানে তারা সমস্ত কাজগুলো ঠিকঠাক করছে কিনা, সেটার স্ক্রুটিনি হবে। কে করবে? স্ট্যান্ডিং কমিটি করবে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি করবে। ওকে, করার পর তারা একটা রিপোর্ট দেবে। এবং তারপর কি হবে, ডিটেলড ডিসকাশন অ্যান্ড ভোটিং অন ডিমান্ড ফর গ্রান্টস ইন লোকসভা, এবং লোকসভাতে এই যে ডিমান্ড ফর গ্রান্টস এর জন্য ভোটিং হবে। ভোটিং হওয়ার পর সেটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড ফিনান্স বিল পাসড, এবং তারপর সেইটাকে পাস করে দেওয়া হবে। যাও, এই দপ্তরকে এত টাকা দেওয়া হলো, দ্য বিল ইজ পাসড। বোঝা গেল? তাহলে 1 2 3 4 5, এই 5টা স্টেজে আমাদের পুরো বাজেটের প্রসেসটা চলবে। আশা করছি এই বিষয়টা বোঝা যাচ্ছে, ঠিক না? চলো, ইন্টারিম বাজেট যেহেতু আলোচনা করছিলাম সেটা একটু বলে দিই। তাহলে যেহেতু আমাদের 2024 সালে জেনারেল ইলেকশন ছিল ভারতের জন্য, তাই ইলেকশনের আগে একটা ইন্টারিম বাজেট পেশ করা হয়। ঠিক আছে, দেখো, ইন্টারিম বাজেটটা পেশ করা হয় যে টোটাল পিরিয়ড অফ বাজেট, একটা বাজেটের টোটাল পিরিয়ড কত, দেখো মনে রাখবা যে একটা বাজেটের টোটাল পিরিয়ড, যেটাকে আমরা ফিনান্সিয়াল ইয়ার বলি, ঠিক আছে না? ভারতবর্ষে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে 1 এপ্রিল থেকে, 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ, অর্থাৎ
2024-এর, মনে করো 2024-এর 1 এপ্রিল থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত এই যে যে সময়কাল, এটাকে বলা হয় একটা FY, মানে ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, তাহলে এই ফিনান্সিয়াল ইয়ারে, এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যেহেতু আমাদের একটা জেনারেল ইলেকশন হয়েছে, তাই এটার আগে একটা ইন্টারিম বাজেট পাস করা হয়। ইন্টারিম বাজেটের যে টাইম পিরিয়ড থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করবে। তাহলে দেখো, এই 1 এপ্রিল থেকে 31 মার্চ, এটা কতদিন হচ্ছে সময়? এটা হচ্ছে 12 মান্থের একটা সময়, তাই না? 12 মান্থের একটা সময়। তো মনে রাখবা, ইন্টারিম বাজেট যে কয়দিনের জন্য করা হয়, সেটা হচ্ছে 1/6 অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারের যে টাইম পিরিয়ড, তার 1/6 টাইমের জন্য ইন্টারিম বাজেট পেশ করা হয়। তাহলে 12 মাস হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ার, তার 1/6 টাইম মানে কয় মাস হচ্ছে তাহলে বলো? 2 মান্থস। অর্থাৎ ইন্টারিম বাজেট পেশ করা হয় 2 মাসের জন্য। অর্থাৎ নতুন সরকার ফর্ম হবার আগে, যে 2 মাসের যে সময় পিরিয়ডটা থাকে, সেই সময়ের জন্য ইন্টারিম বাজেটটাকে পেশ করা হয়। ওকে, it is a short term financial plan that covers government expenses until the elections. সরকারের যতদিন না ভোট হচ্ছে, যতদিন না নতুন সরকার ফরমেশন হচ্ছে, ততদিন পর্যন্ত সরকারের যে কাজকর্ম চলতে হবে তার জন্য, না হলে তো সব বন্ধ হয়ে বসে থাকবে, তাই না? ভোটের আগে তো সেটাই হয়, কিন্তু সেটা করলে তো আর দেশ চলবে না। তাই এই কাজটা করা হয়। কিন্তু এখানে মাথায় রাখবে, ইন্টারিম বাজেটের মধ্যে কখনো কোনো ধরনের বিশেষ অ্যানাউন্সমেন্ট করা হয় না। অর্থাৎ এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনে কাজে লাগবে। আনলাইক আ নর্মাল বাজেট which covers every aspects of government finances including revenues, expenditures, allocations and policy statements, interim budget only outlines the government's anticipated revenues and expenses until the new government is formed. ওকে, যতক্ষণ না পর্যন্ত নতুন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, ততদিন পর্যন্ত ইন্টারিম বাজেটের মাধ্যমে গভর্নমেন্টের রেভিনিউ আর এক্সপেন্সের এই অ্যান্টিসিপেশন ছাড়া আর কোনো কাজ এর কিন্তু নেই। ওকে, অ্যাজ আ পার্ট অফ ইন্টারিম বাজেট দ্য পার্লামেন্ট পাসেস আ ভোট অন অ্যাকাউন্ট। মাথায় রাখবে, এই ভোট অন অ্যাকাউন্ট এটা ইন্টারিম বাজেটেরই একটি পার্ট। আমরা ইন্টারিম বাজেট আর ভোট অন অ্যাকাউন্ট এই দুটো বিষয়কে আমরা একটু পরে দেখবো এর ডিফারেন্সটা কি। তার আগে একটু দেখে নাও যে ভোট অন অ্যাকাউন্টটা কি। দেখো, ভোট অন অ্যাকাউন্ট যেটা আমাদের কনস্টিটিউশনের 116 নম্বর আর্টিকেলে বর্ণনা করা হয়েছে, যে আ ভোট অন অ্যাকাউন্ট রিপ্রেজেন্টস অ্যান অ্যাডভান্স পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের যে সিএফআই আছে, অর্থাৎ আমাদের যে কনসলিডেটেড ফান্ড রয়েছে, কনসলিডেটেড ফান্ড মানে বলতে পারো যে সরকারের টাকশাল, সরকারের যেখান থেকে যা কিছু আয় হয়, সমস্ত আয় গিয়ে জমা পড়ে কোথায়? কনসলিডেটেড ফান্ডে গিয়ে জমা পড়ে। ঠিক, আর সেই কনসলিডেটেড ফান্ড থেকে মনে করো, দেখো, সরকারের বিভিন্ন জায়গা থেকে আয় আসছে, সরকারের বিভিন্ন জায়গা থেকে আসে, সেই আয়টা কোথায়? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে গিয়ে জমা হচ্ছে। বোঝা গেল? এবার সরকার, তাহলে একবার ভাবো দেখি, যে সরকারের একটা ব্যাংক তৈরি করা আছে, যে ব্যাংকটার নাম হচ্ছে, বা লক্ষ্মী ভান্ডার তৈরি করা আছে, যার নাম হচ্ছে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক, তাহলে সরকার যখন যা চাইবে তখন তাই এখান থেকে টাকা পয়সা নিয়ে যা কিছু করতে পারে, নাকি? পারে তো? এই জায়গায় একটা কথা আছে, এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এখানকার টাকা যাতে অন্য কোথাও, সরকার যাতে নিজের মনমর্জি খরচ খরচা না করতে পারে, তার জন্য একটা কমিটি আছে, তাকে বলা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসি। এবং এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হন, তিনি হন হচ্ছে এলওপি, অর্থাৎ লিডার অফ অপোজিশন। বা লিডার অফ অপোজিশন কথাটা বলা ভুল হলো, এটা বলতে হবে যে বিরোধী যে কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব এই পিএসসি কমিটির চেয়ারম্যান হবেন। ওকে, তাহলে কেন বিরোধীদের রাখা হলো, কেন হেড অফ দ্য মানে চেয়ার করে কেন রাখা হলো এখানে? কারণ যাতে গভর্নমেন্ট সিএফআই থেকে, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড থেকে যাতে যা খুশি করে টাকা এদিক সেদিক না করতে পারে, তাই বিরোধীদেরকে একজন ওখানে হেড করে রাখা হলো। ওকে, যাক, ছেড়ে দাও এটা, এগুলো আমরা অলরেডি আমি তোমাদের চ্যানেলে কিন্তু পড়িয়ে রেখেছি। তাহলে কি হলো, যে এই ভোট অন অ্যাকাউন্ট বিষয়টা কি না? ভোট অন অ্যাকাউন্ট বিষয়টা হচ্ছে
যে ভোট অন অ্যাকাউন্ট represents an advance payment to the government from consolidated fund of India for meeting immediate expenditure requirements, অর্থাৎ ইমিডিয়েট যে খরচ খরচা সরকারের দরকার পড়বে সেইটাকে মেটানোর জন্য, সেটাকে মিট আপ করার জন্য এই ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উইথড্র করা হয়। এটা হলো পরিষ্কার কথা। ওকে, নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারিম বাজেট অ্যান্ড ভোট অন অ্যাকাউন্ট? ইন্টারিম বাজেট আর ভোট অন অ্যাকাউন্টের মধ্যে তফাৎ কি? তো প্রথম কথা হচ্ছে ইন্টারিম বাজেট সম্পর্কে আর্টিকেল 112 তে বলা হয়েছে, আর ভোট অন অ্যাকাউন্ট সম্পর্কে আর্টিকেল 116 বলা হয়েছে। যদি ইন্টারিম বাজেটের পারপাস বলো, তাহলে এর পারপাস হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেড বাই দ্য গভর্নমেন্ট অ্যাহেড অফ জেনারেল ইলেকশনস, অর্থাৎ জেনারেল ইলেকশনসের আগে এই ইন্টারিম বাজেট পেশ করা হয়, ঠিক। আর ভোট অন অ্যাকাউন্টটা কি? এটা হচ্ছে টু মিট এসেনশিয়াল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ফর আ লিমিটেড পিরিয়ড আনটিল দ্য বাজেট ইজ অ্যাপ্রুভ, অর্থাৎ যতদিন না কোনো নতুন বাজেট অ্যাপ্রুভড হচ্ছে, যতদিন না কোনো নতুন বাজেট অ্যাপ্রুভড হচ্ছে ততদিন তো সরকারের খরচ চালাতে হবে। তার জন্য ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তুলে সরকারের খরচ খরচা চালানো হয়। ওকে, নাও এখন এখানে একটা কথা হলো যে দাদা যতদিন না বাজেট অ্যাপ্রুভড হচ্ছে, দেখো বাজেট অ্যাপ্রুভড হওয়ার জন্য আমরা একটু আগে পড়ে আসলাম যে কতগুলো প্রসেস স্টেপ পার করতে হয়। এই 5টা স্টেপ পার করতে গেলে তোমাকে পার্লামেন্টে যদি বিরোধীদের সেরকম হই হল্লা চলে, তাহলে তো পার্লামেন্ট অ্যাডজার্নমেন্টে থাকবে না ম্যাক্সিমাম টাইম। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তখনই তোলা হয় যখন বাজেট অ্যাপ্রুভ যতদিন না হচ্ছে। ক্লিয়ার হলো? তার মানে ইন্টারিম বাজেট হচ্ছে একটা নর্মাল বাজেটের মতনই একটা সিচুয়েশন অন দ্য কম্পারিজন অন ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ ভোট অন অ্যাকাউন্টের সাথে কম্পারিজন করলে ইন্টারিম বাজেট বাজেটের মতো। ওকে, বাট ইন্টারিম আর ভোট অন অ্যাকাউন্ট মানে সবাই মিলে, সরকার পক্ষ বিরোধী পক্ষ মিলে একটা সলা পরামর্শ করে কিছু টাকা তুলে নেওয়া হলো সরকারের খরচ খরচা চালানোর জন্য, যতদিন না বাজেট অ্যাপ্রুভড হচ্ছে। ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? ওকে, ভেরি গুড। নাও ডিউরেশন অফ এক্সপেন্ডিচার, কতদিনের জন্য? দেখো ইন্টারিম বাজেটে বলা হয়েছে যে যতদিন না নতুন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, যতদিন না নতুন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে ততদিনের জন্য ইন্টারিম বাজেট চলবে। আর ভোট অন অ্যাকাউন্ট কতদিনের জন্য চলবে? দেখো 2 মান্থস, জেনারেলি 2 মান্থস। 2 মান্থস মানে 1/6 অফ দ্য টোটাল এস্টিমেশন, অর্থাৎ যত টাইম আছে তার 1/6 টাইমের জন্য। ওকে, অর্থাৎ একটা ফিনান্সিয়ালের 1/6 মানে কি? 2 মাস। পলিসি চেঞ্জেস, দেখো এই ইন্টারিম বাজেটের মাধ্যমে আমরা প্রপোজাল করতে পারি, কিছু ট্যাক্স রিজিমের কিছু চেঞ্জ করা প্রপোজাল করা যেতে পারে, কিন্তু ভোট অন অ্যাকাউন্টে কিন্তু কখনোই কোনো ট্যাক্স রেজিমের চেঞ্জ আনা যাবে না, কোনো পরিস্থিতিতেই আনা যাবে না। ওকে, আর কি ইম্প্যাক্ট অন গভর্নেন্স, গভর্নেন্সের উপরে, হ্যাঁ, শাসন ব্যবস্থার উপরে কি প্রভাব পড়বে? প্রোভাইডস কন্টিনিউটি ইন গভর্নেন্স ডিউরিং দ্য ট্রানজিশন পিরিয়ড বিটুইন টু গভর্নমেন্টস, অর্থাৎ দুটো গভর্নমেন্টস এর মধ্যে যে ট্রানজিশন পিরিয়ডটা থাকে, ঠিক না, অর্থাৎ 17তম লোকসভা আর 18তম লোকসভার মধ্যবর্তী কালের জন্য ইন্টারিম বাজেট পেশ হয়েছিল, ঠিক না। আর এনশোরেন্স দ্য স্মুথ ফাংশনিং, আচ্ছা, আর আর এই ভোট অন অ্যাকাউন্ট কি করবে? এটা করবে যতদিন না নতুন বাজেট বা একটা রেগুলার বাজেট যতক্ষণ না অ্যাপ্রুভড হচ্ছে তার আগে পর্যন্ত সরকারের কাজগুলোকে, পাবলিক সার্ভিসগুলোকে স্মুথ রাখতে, তাদের ফাংশনিং গুলো ঠিকঠাক রাখতে এই ভোট অন অ্যাকাউন্ট চালু করা হয়। ওকে, আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। চলো নেক্সট, এখানে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার যারা কি করেছেন, যারা বাজেট পেশ করেছেন, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম, হ্যাঁ, সব থেকে বেশি সময় ধরে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি আলোচনা করে দিই, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে এই বিষয়ে। আমাদের ভারতবর্ষে 3জন প্রধানমন্ত্রী হয়েছেন এমন, যিনি হচ্ছেন জওহরলাল নেহেরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, আর হচ্ছে রাজীব গান্ধী। এই 3জন প্রধানমন্ত্রী, তারা প্রধানমন্ত্রী হয়েও তারা ফিনান্স মিনিস্টারের দায়িত্বভার পালন করেছেন এবং এরা 3জন বাজেট পেশ করেছেন। এটা কিন্তু স্ট্যাটিক হিসেবে, বাজেটের স্ট্যাটিক জিকে হিসেবে কিন্তু জিজ্ঞেস করে। কি বললাম? যে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এরা 3জন প্রাইম মিনিস্টার থাকার পাশাপাশি ফিনান্স মিনিস্টারও ছিলেন, যার কারণে এরা প্রাইম মিনিস্টার হয়েও ফিনান্স মিনিস্টার হিসেবে বাজেট পেশ করেছেন, এটা মাথায় রাখো। ওকে, চলো এই প্রসঙ্গে আসি। এবার বলা হচ্ছে যে ভারতবর্ষে সব থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত সব থেকে বেশি টাইম যিনি বাজেট পেশ করেছেন তিনি হচ্ছেন মোরারজি দেশাই। ঠিক আছে, মোরারজি দেশাই
10 বার তিনি বাজেট পেশ করেছেন। এবার যদি বলা হয় একটানা তিনি কতবার বাজেট পেশ করেছেন, একটানা ইনারো একটানা তিনি 6 বার বাজেট পেশ করেছেন। একটানা তিনি 6 বার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই, এবং টোটাল তিনি 10 বার বাজেট পেশ করেছেন। তারপর পি চিদাম্বরম 9 বার করেছেন, প্রণব মুখার্জি 8 বার করেছেন, তারপর যশবন্ত সিনহা 7 বার করেছেন। ওকে, মনমোহন সিং, তারপরে তোমার আচ্ছা সিডি দেশমুখ 7 বার করেছেন, মনমোহন সিং 6 বার করেছেন। আচ্ছা, নির্মলাজি সীতারামন, এটা মাথায় রাখো, নির্মলাজি সীতারামন তো এখানে 5 হবে না, সরি, নির্মলাজি সীতারামন হবে 7, এটা দিয়ে 7, অর্থাৎ 18তম লোকসভার প্রথম বাজেট দিয়ে, অর্থাৎ 2024-25 মিলিয়ে টোটাল হবে 7। তাহলে সেই ক্ষেত্রে এবং মনে রেখো নির্মলা সীতারামন কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে একটা দিক থেকে, অর্থাৎ ইনারো মানে এক নাগাড়ে 7 বার তিনি বাজেট পেশ করলেন এই 23শে জুলাই ধরে, 7 বার। সো সবাইকে ছাপিয়ে গেছেন। সব থেকে বেশি ছিল মোরারজি দেশাই, তিনি ইনারো 6টা করেছিলেন, কিন্তু এখানে তিনি 7টা করে নিয়েছেন কিন্তু নির্মলা সীতারামন, ইনক্লুডিং ইন্টারিম বাজেট। ওকে, বোঝা গেল? ওকে, ভেরি গুড। চলো তাহলে, আচ্ছা এখানে আর একটা পয়েন্ট মনে রেখো, প্রণব মুখোপাধ্যায়কে দেখছো, প্রণব মুখোপাধ্যায় এবং আর ভেঙ্কটরমন এই দুজন এমন অর্থমন্ত্রী ছিলেন, আর ভেঙ্কটরমন এবং ডক্টর প্রণব মুখার্জি, এনারা দুজন এমন অর্থমন্ত্রী ছিলেন যারা দুজনেই পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতবর্ষের। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তাহলে আর ভেঙ্কটরমন এবং প্রণব মুখার্জি তারা ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার হয়ে পরবর্তীকালে রাষ্ট্রপতির পদভার সামলেছেন। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। তাহলে পার্ট এ তে আমাদের আলোচনা এবার আসতে হবে, পার্ট এ। তাহলে পার্ট এ তে আমরা কি আলোচনা করেছিলাম, যেখানে বড় বড় বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক। পার্ট এ তে কি থাকবে, ম্যাক্রো ইকোনমিক ডিসকাশন এখানে চলবে, ম্যাক্রো ইকোনমিক ডিসকাশন চলবে। ওকে, আমাদের এবারের যে বাজেট হলো, অর্থাৎ বাজেট 2024, এর ভিশনটা কি, ভিশন অফ বাজেটটা কি না, বিকশিত ভারত বাই 2047। অর্থাৎ আমাদের ভারত 1947 সালে স্বাধীন হয়েছিল, 2047 সাল মানে 100 বছর পূর্তি হবে ভারতের। অর্থাৎ বর্তমানের মোদী সরকার বা ভারত সরকার চাইছে যে 2047 সাল আসতে আসতে ভারতবর্ষ হয়ে যাবে বিকশিত ভারত, অর্থাৎ ডেভেলপড ইন্ডিয়া বা ডেভেলপড ভারত। তো সেই বিকশিত ভারত 2047 একে উদ্দেশ্য করে কি হচ্ছে, কতগুলো ডেভেলপমেন্ট মন্ত্র গ্রহণ করা হয়েছে, মন্ত্র আর কি। সেই ডেভেলপমেন্ট মন্ত্রগুলো কি, ডেভেলপমেন্ট মন্ত্র হচ্ছে সবকা সাথ, মানে সকলকে সাথে নিতে হবে, সবকা বিকাশ, সবার বিকাশ করতে হবে, আর সর্বোপরি সবকা বিশ্বাস। ঠিক আছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এটা হচ্ছে ডেভেলপমেন্ট মন্ত্র যেটা মোদিজি দিয়েছেন। ওকে, এবং এইটার জন্য কি করবে না, সমগ্র দেশের কি করতে হবে, আমি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নিয়ে কাজ করব, কিন্তু তার জন্য তো মূল দরকার হচ্ছে যে ভাই চেষ্টাটা তো করতে হবে, প্রয়াসটা তো করতে হবে। এই জন্য এই তিনটেকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যদি সত্যি 2047-এ বিকশিত ভারত করতে হয়, ডেভেলপড ভারত করতে হয়, তাহলে সবকা প্রয়াস লাগবে। তাই সবকা প্রয়াস, এটা হচ্ছে আমাদের হোল নেশনের অ্যাপ্রোচ। ওকে, আমাদের সমগ্র নেশনের অ্যাপ্রোচ সবকা প্রয়াস, সকলের প্রয়াসের মাধ্যমে আমাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এর মাধ্যমে বিকশিত ভারত 2047-এ কমপ্লিট হবে। ওকে, নাও philosophy is to cover all elements of inclusivity, খুব ইম্পর্টেন্ট। আমাদের এই বাজেটের মাধ্যমে যেটা করা হয়েছে, এই বাজেটের মাধ্যমে সেটা হচ্ছে যে ইনক্লুসিভনেস কে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আবার বলছি, ইনক্লুসিভনেস কে প্রায়োরিটি দেওয়া হয়েছে। ইনক্লুসিভনেস মানে কেউ যেন আমাদের থেকে আলাদা বা আলগাও এরকম ভাব যাতে না আসে, সেই দিক থেকে দুই ধরনের পলিসি বা ফিলসফি গ্রহণ করা হয়েছে। এক তো সোশ্যাল ইনক্লুসিভিটি,
সোশ্যাল ইনক্লুসিভিটি মানে সমাজের সর্বস্তরের মানুষের জন্য বা সমাজের সর্বস্তরের মানুষের দিকে তাকিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে। ঠিক। আর হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনক্লুসিভিটি এবং ভৌগোলিক এককেন্দ্রিকতা। এটা কি, যে দেখা গেল নর্থ ইন্ডিয়াকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি, সাউথ ইন্ডিয়াকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, বা ইস্ট ইন্ডিয়াকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে না, থ্রু ডেভেলপমেন্ট ফর অল রিজিয়নস অফ দ্য কান্ট্রি, দেশের সমস্ত জায়গাকে, সমস্ত ক্ষেত্রকে মাথায় রেখে এই বাজেট করা হয়েছে। পরীক্ষায় জিজ্ঞেস করবে যে 2024-এর যে বাজেট হয়েছে সেই বাজেটের মেজর কাস্ট কাদেরকে ফোকাস করে করা হয়েছে। মনে রেখো, চারটে গ্রুপকে বা চারটে কাস্টকে গ্রুপ করে বা ফোকাস করে এই বাজেট আনা হয়েছে। এক হচ্ছে গরিব অর্থাৎ পুয়ার, युवा দ্যাট ইজ ইউথ, মহিলায় দ্যাট ইজ ওয়েমেন, অ্যান্ড অন্নদাতা দ্যাট ইজ ফার্মার। অর্থাৎ গরিব, युवा, মহিলায় আর অন্নদাতা, এই চারটে গ্রুপকে মেজর ফোকাস করে এই বাজেট প্রিপেয়ার করা হয়েছে। আর এই বাজেটের থিম কি না, এই বাজেটের থিম হচ্ছে স্কিলিং, এমপ্লয়মেন্ট, এমএসএমই আর মিডিল ক্লাস। ঠিক আছে, অর্থাৎ এই বাজেটের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, মিডিল ক্লাসকে রাহাত দিতে হবে। কারণ দেখো, আমরা আলোচনা করেছি আমি কোনো ক্লাসের মধ্যে, একটা ইকোনমিতে সব থেকে বেশি যোগদান যাদের থাকে তাদের হচ্ছে মিডিল ক্লাসদের যোগদান থাকে। কিভাবে, আমি তোমাদের ওই যে আজকে ক্লাসের শুরুতেই যে গল্পটা দিয়ে বোঝালাম, রামের পরিবার শ্যামের পরিবার, ওইরকম গল্প দিয়ে কিন্তু আমি বুঝিয়েছি যে মিডিল ক্লাসই একমাত্র মানে কি রিসোর্স ক্রিয়েশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কারণ মিডিল ক্লাসের কাছে তো বেশি টাকা নেই, তাই তাদের যা কিছু শখ স্বপ্ন ইত্যাদি আছে সেগুলো তাদের কষ্টের মাধ্যমে অর্জন করতে হয়। আর যখনই দেশের মানুষ কষ্ট করবে তখনই সেই দেশ প্রসপার করবে, ঠিক না? এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে, এমএসএমইর ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। ওকে, চলো এই কয়টা থিম, তাহলে থিম চারটে কি কি, স্কিলিং, মিডিল ক্লাস, এমপ্লয়মেন্ট, এমএসএমই। আর চারটে মেজর যে গ্রুপ আমাদের, তাদের কারা কারা, গরিব, युवा, মহিলায়, অন্নদাতা দ্যাট ইজ পুয়ার, ইউথ, উইমেন, ফার্মার। ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও আগে যাই। ওকে, না এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো রিসিটস। তাহলে যখনই বলেছি রিসিটস মানে কি, রিসিটস মানে মনে রাখবা যে ইনকাম, অর্থাৎ গভর্নমেন্টের ইনকাম। তাহলে গভর্নমেন্টের ইনকাম দেখো ধীরে 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 বাড়ছে। 2022-23-এ গভর্নমেন্টের ইনকাম এত ছিল, সেটাকে রিভাইজড করা হয়েছিল এততে, সেটাকে 23-24-এ রিভাইজ করা হয়েছিল এততে, 24-25-এ এত। ঠিক আছে, অর্থাৎ রেভিনিউ সেক্টর থেকে, রেভিনিউ সেক্টরে কি কি আসে এগুলো একটুখানি প্লিজ ক্লাসটা দেখে নিও। আমি এটাকে ডিটেলস আলোচনা করতে গেলে এটা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর ক্যাপিটাল ফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতবারের থেকে এবার ক্যাপিটাল ফর্মে কমেছে। দেখো ক্যাপিটাল ফর্মে কমারই কথা, কারণ দেখো ক্যাপিটাল ফর্ম মানে কি, যে আমি রাস্তা তৈরি করছি, হসপিটাল তৈরি করছি, হ্যাঁ, স্কুল তৈরি করছি, যখন আমি কোনো মানে ফিজিক্যাল অ্যাসেট ক্রিয়েট করছি না, ফিজিক্যাল অ্যাসেট ক্রিয়েশনটাই হচ্ছে ক্যাপিটাল, পরিষ্কার কথা। আচ্ছা, এক্সপেন্ডিচারের ক্ষেত্রে দেখো, এক্সপেন্ডিচারও এখানে পুরো ডেটা তোমাদের সামনে রয়েছে, ইউ ক্যান সি ইট। এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও রেভিনিউ ক্যাপিটাল দুটোকেই দেখা হবে। এবার আমাদের ইনফ্রাস্ট্রাকচারে 11.11 crore আমাদের রাখা হয়েছে, লাখ ক্রোর রাখা হয়েছে। ওকে, নাও ফিসকাল ডেফিসিটের ট্রেন্ড যদি দেখো তাহলে তুমি দেখবে যে আমাদের 24-25-এ ফিসকাল ডেফিসিট ইয়ে করা হয়েছে, লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 4.9 এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওকে, যে আমরা জিডিপির 4.9% এর মধ্যেই ফিসকাল ডেফিসিটটাকে রাখার চেষ্টা করব। বাকি রেভিনিউ ডেফিসিট কি জিনিস তোমাদের পড়ানো হয়েছে, প্রাইমারি ডেফিসিট কি জিনিস পড়ানো হয়েছে, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কি জিনিস, সমস্ত কিছু তোমাদের কিন্তু পড়ানো হয়েছে। প্লিজ এইটার সাথে সাথে ভালো করে বোঝার জন্য তোমরা কিন্তু ওই চ্যাপ্টারটাকে একবার দেখবে, দ্যাট ইজ কল্ড ফিসকাল সিস্টেম। আমি পড়িয়েছি কিন্তু এটা, হ্যাঁ, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ফিসকাল সিস্টেম অ্যান্ড বাজেট বলে একটা সিস্টেম আছে, দেখবে ওখানে পড়বে। ওকে, চলো তাহলে 4.9 এইটা আমাদের টার্গেট রাখা হয়েছে, যে 4.9% অফ জিডিপি উইল বি দ্য ফিসকাল ডেফিসিট অফ আওয়ার কান্ট্রি। ওকে, নাও
চলো এবার আর একটা গুরুত্বপূর্ণ, আমরা চারটে গ্রুপকে দেখেছি, কাদের কাদের ফোকাস করা হয়েছে, চারটে সেক্টরকে দেখেছি, কোথায় কোথায় গ্রুপ মানে চারটে থিমকে আমরা দেখেছি। এখন আমরা দেখতে চলেছি যে 9 বাজেট প্রায়োরিটিজ ইন পারসুট অফ বিকশিত ভারত। ভারতকে বিকশিত করতে গেলে, ভারতকে ডেভেলপড করতে গেলে এই বাজেটের মাধ্যমে সরকার নটি বিষয়ে বা 9টি প্রায়োরিটি সেট করেছে। এগুলো হচ্ছে প্রায়োরিটি। কি কি? প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার। এদের প্রত্যেককে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচারের রেজিলিয়েন্স আর প্রোডাক্টিভিটির দিকে নজর দেওয়া হবে। এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং এর ব্যবস্থা করা হবে। ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিসের দিকে নজর দেওয়া হবে। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেসের দিকে নজর দেওয়া হবে। এগুলো হচ্ছে প্রায়োরিটি, গভর্নমেন্টের 9টা প্রায়োরিটি। আরবান ডেভেলপমেন্ট হবে, এনার্জি সিকিউরিটি তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে, আর নেক্সট জেনারেশন কিছু রিফর্মস করতে হবে। তাহলে মোট এই 9টা প্রায়োরিটি সরকার সেট করেছে এই বাজেটে। ওকে, নাও সর্বপ্রথম দেখতে পাচ্ছ প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার। তো এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা করা হচ্ছে, যা ট্রান্সফর্মিং এগ্রিকালচার রিসার্চ, এগ্রিকালচারের যে রিসার্চ সেটাকে ট্রান্সফর্ম করতে হবে। সেই সেকেলে এদো অবস্থাতে থাকলে হবে না, এটাকে একটু অ্যাডভান্স লেভেলে আনতে হবে, অর্থাৎ যুগোপযোগী হতে হবে। আত্মনির্ভরতা তৈরি করতে হবে, এবং এই আত্মনির্ভরতার জন্য বিশেষ করে ডাল এবং অয়েল সিডসের উপরে আত্মনির্ভরতা করার জন্য বলা হয়েছে। আর সেই অয়েল সিডসের মধ্যে মাস্টার্ড, গ্রাউন্ডনাট, সেসামে, তারপর সয়াবিন, সানফ্লাওয়ার ইত্যাদিকে রাখা হয়েছে। রিলিজ অফ নিউ ভ্যারাইটিস, দেশে নতুন ভ্যারাইটিস এর মানে নতুন ভ্যারাইটিস বলতে হাই ইল্ডিং ভ্যারাইটিস এর নতুন 109টি, খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টগুলো, 109টি নতুন হাই ইল্ডিং আর ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিস আনা হবে 32 ফিল্ডে, 32টি ফিল্ডে। অ্যান্ড হর্টিকালচার ক্রপস উইল বি রিলিজ ফর কাল্টিভেশন বাই ফার্মার্স। ওকে, কৃষকদের চাষের জন্য 109টি নতুন হাই ইল্ডিং ভ্যারাইটিস আনা হবে 32টি সেক্টরে। ওকে, মানে 32টি চাষের মধ্যে। ঠিক আছে? ওকে, নাও ভেজিটেবল অ্যান্ড প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেন। আচ্ছা, ভেজিটেবল প্রোডাকশন করতে হবে এবং তার সাপ্লাই চেন তৈরি করতে হবে, অর্থাৎ এফপিওসদের প্রমোশনের জন্য বলা হয়েছে, কোঅপারেটিভসদেরকে ইনিশিয়েট নেওয়ার কথা বলা হয়েছে, বিভিন্ন স্টার্টআপকে এই দিকে নজর দিতে বলা হয়েছে, যাতে করে একটা সাপ্লাই চেন তৈরি হয়, অর্থাৎ এগুলোর কালেকশন হতে পারে, স্টোরেজ হতে পারে এবং এর প্রপার মার্কেটিং হতে পারে। আর এগুলো সমস্ত কিছুর জন্য ন্যাশনাল কর্পোরেশন পলিসি আনা হয়েছে, ন্যাশনাল কর্পোরেশন পলিসি আনবার কথা বলা হয়েছে ফর সিস্টেমেটিক, অর্ডারলি অ্যান্ড অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য কোঅপারেটিভ সেক্টর। এইখানে কাজ করার জন্য ন্যাশনাল কোঅপারেশন পলিসি আনার কথা এই বাজেটে বলা হয়েছে। ওকে, নাও ন্যাচারাল ফার্মিং এর দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে, যেখানে 1 কোটি সারা দেশ জুড়ে 1 কোটি কৃষককে ইনিশিয়েট করা হবে যে তারা যাতে কিনা ন্যাচারাল ফার্মিং এর দিকে যুক্ত হতে পারে, এবং তাদেরকে এই কাজ করার জন্য তাদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তাদেরকে প্রোৎসাহন দেওয়ার জন্য, তাদেরকে কি বলে এটাকে উৎসাহিত করার জন্য তাদের একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, 10,000 নিড বেসড বায়ো ইনপুট রিসোর্স সেন্টার তৈরি করা হবে। হ্যাঁ, 10,000 নিড বেসড বায়ো ইনপুট রিসোর্স সেন্টার তৈরি করা হবে। শ্রিম্প প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট, দেখো শ্রিম্পের দিকে ভারতের ঝোঁক আসছে এখানে। দেখো শ্রিম্প মানে কি বলতো, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের উৎপাদন, তার প্রকিউরমেন্ট, তার এক্সপোর্ট, এটার জন্য নাবার্ড এর থেকে বিশেষ সহযোগিতা প্রদান করার কথা এই বাজেটে বলা হয়েছে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা, ডিপিআই তৈরি করার কথা বলা হয়েছে, যেখানে ডিপিআই ফর কভারেজ অফ ফার্মার্স অ্যান্ড দেয়ার ল্যান্ডস ইন 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর, 3 বছরের মধ্যে ফার্মার্স এবং তাদের জমির ডিপিআই কভারেজ করা হবে, অর্থাৎ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। ডিজিটাল ক্রপ সার্ভে করা হবে 400 ডিস্ট্রিক্টের মধ্যে, এবং জনসামর্থ্য বেসড কিষাণ ক্রেডিট কার্ডস, কৃষকদেরকে লোন দেওয়ার জন্য জনসামর্থ্য
জনসমর্থ কিষাণ কার্ড, ক্রেডিট কার্ড দেওয়া হবে। ওকে, এটা বলা হয়েছে। নাও নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং। প্রধানমন্ত্রী 3টে প্যাকেজের কথা ঘোষণা করেছেন, 3 স্কিমস ফর এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ। দ্যাট ইজ 1 স্কিম এ ফার্স্ট টাইমার্স, যারা যারা প্রথম ফর্মাল সেক্টরে জয়েন করবে তাদেরকে 15,000 টাকা করে কিন্তু 3টে কিস্তিতে দেওয়া হবে। এবং এর জন্য 210 লক্ষ যুবক এর দ্বারা বেনিফিটেড হবে বলে বলা হয়েছে। ওকে, স্কিম বিতে যারা জব ম্যানুফ্যাকচারিং সেকশনে জব ক্রিয়েশনের কথা বলা হয়েছে। এখানে যারা ফার্স্ট টাইম এমপ্লয়িজ তাদেরকে যুক্ত করা হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, যে এইখানে না সরকার নিজেও যে গভর্নমেন্ট আইটিআই গুলো আছে, আইটিআই কলেজ, ঠিক না, সেই আইটিআই কলেজগুলোকে একটা হাব তৈরি করবে, যেখান থেকে ছাত্ররা বা যুবকেরা সরাসরি মানে স্কিল ডেভেলপমেন্ট করবে। এবং কিছু বিদেশি বিদেশি নয়, কিছু প্রাইভেট কোম্পানিওকে কিন্তু আগ্রহ করা হচ্ছে যে তারাও যাতে স্কিল বিল্ডিং এর ক্ষেত্রে এবং তারা স্কিল বিল্ডিং করে তাদের কোম্পানিতেই যাতে ইউথদের জব ক্রিয়েশন করতে পারে, এই বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। ওকে, চলো আর কি আছে। সেকশন স্কিম সি তে আছে সাপোর্ট টু এমপ্লয়ার্স, এবং এমপ্লয়ার্স যারা 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 এমপ্লয়মেন্ট জেনারেট করবে তাদেরকেও সাপোর্ট করার কথা বলা হয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট উইল রিইম্বার্স ইপিএফও কন্ট্রিবিউশনস অফ এমপ্লয়ার্স আপ টু 3,000 পার মান্থ ফর 2 years ফর অল নিউ হায়ার্স। তারা যত নতুন হায়ার্স লোক নিয়োগ করবে, দেখো একটা কোম্পানি, ঠিক আছে, এই দেখো একটা কোম্পানি, এই কোম্পানিতে মনে করো যে আমি 10 জনকে চাকরি দিলাম। সেই 10 জনকে চাকরি দিলে কি হচ্ছে না, এই 10 জনকে চাকরি দেওয়া মানে যে এদেরকে একটা তোমার প্রভিডেন্ট ফান্ড খুলে দেওয়া হবে। এই প্রভিডেন্ট ফান্ডে কি করবে, এদের বেতন থেকে মনে করো 20 টাকা কাটা যাবে, আর সরকার এদের 10 টাকা দেবে। এই মোট হচ্ছে 30 টাকা তাদের প্রত্যেক মাসে জমতে থাকবে। তো সেই ক্ষেত্রে না, যে তোমার গভর্নমেন্ট বলেছে যে তারা নতুন যে সমস্ত হায়ার্স যারা চাকরি গ্রহণ করবে তাদেরকে 2 বছর ধরে 3,000 টাকা প্রতি মাসে একটা ইপিএফও কন্ট্রিবিউশন তাদেরকে দেবে। এবং এর দ্বারা 50 লক্ষ জব ক্রিয়েশন হবে বলে এটা বলা হচ্ছে। হ্যাঁ, জব জেনারেট হবে, 50 লক্ষ জব ক্রিয়েট হবে এখানে। ওকে, নাও গো ফার্দার। এর জন্য কি করা হবে, দেখো এর জন্য যেটা করা হবে সেটা হচ্ছে স্কিলিং প্রোগ্রাম তৈরি করা হবে। 20 লক্ষ ইউথকে স্কিল্ড করা হবে 5 বছর ধরে। আগামী 5 বছর ধরে 20 লক্ষ যুবককে স্কিল্ড করা হবে। হ্যাঁ, 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, ওই যে আইটিআই বললাম, উইল বি আপগ্রেডেড ইন হাব অ্যান্ড স্পোক অ্যারেঞ্জমেন্টস উইথ আউটকাম ওরিয়েন্টেশন। ওকে, এবং তাদের জন্য একটা হাব তৈরি করা হবে, এবং তাদের যে কাজ শেখাবো, কাজ শিখে তাদের জব তো দিতে হবে, সেই বিষয়টাকে নজর দেওয়া হবে। কোর্স কন্টেন্ট অ্যান্ড ডিজাইন অ্যালাইনড অ্যাজ পার স্কিল নিডস ইন্ডাস্ট্রি। ওকে, যার যেরকম প্রয়োজন আছে সেই হিসাবে সে তার লোক তৈরি করে নিতে পারবে। ফ্যাসিলিটেট হায়ার পার্টিসিপেশন অফ উইমেন ইন ওয়ার্কফোর্স থ্রু সেটিং আপ অফ ওয়ার্কিং উইমেন হোস্টেলস in collaboration with industry and establishing creches, loans up to 7.5 lakh with guarantee from government promoted fund. ওকে, গভর্নমেন্ট প্রমোটেড ফান্ড থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার কথা বলা হয়েছে। এবং যে স্কিমের মাধ্যমে 25,000 ছাত্রছাত্রী প্রত্যেক বছর উপকৃত হবে বলে বলা হচ্ছে। ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করা হবে, 10 লাখ পর্যন্ত হায়ার এডুকেশন লোন দেওয়া হবে ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলোতে। অর্থাৎ আমাদের ভারতের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গায় হায়ার এডুকেশনের জন্য ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে লোন প্রোভাইড করা হবে 10 লাখ টাকা পর্যন্ত। ডাইরেক্ট ভাউচার্স টু 1 লাখ স্টুডেন্টস এভরি ইয়ার, প্রত্যেক বছর 1 লক্ষ স্টুডেন্টকে ডাইরেক্ট ভাউচার্স প্রোভাইড করা হবে। অ্যানুয়াল ইন্টারেস্ট সাবভেনশন অফ 3%। ওকে, নাও এটা করা হবে। চলো তারপর আসছে ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স।
ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এইখানে দেখো, যাতে সকলের একটা সোশ্যাল জাস্টিস হয় বা হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট হয়, সেই ক্ষেত্রে একটা ধ্যান দেওয়া হয়েছে। দ্যাট ইজ যোজনার নামটা কি? যোজনার নামটা হচ্ছে পূর্বোদয় যোজনা। ঠিক আছে, পূর্বোদয়। হ্যাঁ, পূর্বোদয় মানে কি? পূর্ব মানে ইস্ট, আর দয় মানে উদয়, উদয়। তাহলে পূর্বের উদয় অর্থাৎ ভারতবর্ষের পূর্ব উপকূল বা পূর্বের যে রাজ্যগুলো, সেগুলোর দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। ওকে, যেমন এখানে বলা হয়েছে যে ইস্টার্ন পার্টস অফ দ্য কান্ট্রি, যেখানে বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত দেশগুলো, দেশ বলছি বারবার, এই সমস্ত রাজ্যগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে ইকোনমিক অপরচুনিটিস তৈরি করা হবে, কারণ বিকশিত ভারত অ্যাটেন্ড করার জন্য। ওকে, সেই ক্ষেত্রে বলা হয়েছে অমৃতসর টু কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করা হবে। হ্যাঁ, এবং যেটা পাস থ্রু করবে গয়া দিয়ে, বিহারের গয়ার মাধ্যমে। ওকে, অ্যালোকেশন হবে 3 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, যেখানে মহিলা এবং মেয়েদেরকে, হ্যাঁ, নারী এবং মহিলাদেরকে সশক্ত করার জন্য, সশক্তিমান করার জন্য 3 লক্ষ কোটি টাকার অ্যালোকেশন এখানে দেওয়া হবে। প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান, ঠিক আছে, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের মাধ্যমে 36,000 ট্রাইবাল গ্রাম বেছে নেওয়া হবে। সেই 36,000 ট্রাইবাল গ্রামে, হ্যাঁ, যেখানে 5 কোটি ট্রাইবাল পিপলের বসবাস, বা এই স্কিমের আন্ডারে 5 কোটি ট্রাইবাল পিপলের যে সোশিও ইকোনমিক কন্ডিশন সেটা আপগ্রেডেড হবে। নাও বলা হয়েছে যে যে আমাদের নর্থ ইস্ট রিজন যেটা রয়েছে, ভারতের উত্তর পূর্ব যে অঞ্চল, সেই উত্তর পূর্ব অঞ্চলে ব্যাংকিং সিস্টেমের অবস্থা আরো উন্নততর করার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের আরো 100টি ব্রাঞ্চ ওপেন করা হবে। এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট। তোমরা সকলেই জানো, পলিটিক্যালি একটু অ্যাওয়ার থাকলে এটা জানা যায়, এই যে মোদি সরকার চলছে, মোদি সরকার 3.0, মোদি গভর্নমেন্ট 3.0 যেটা চলছে, এই গভর্নমেন্ট ফরমেশনের জন্য দুটো স্টেটের বিশেষ ভূমিকা আছে। এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর এক হচ্ছে বিহার। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু আর বিহারের নীতিশ কুমার, এই দুজনের সহযোগিতায় কিন্তু এই এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেটা এটা চলছে। ঠিক, তো সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, কারণ এরা দুজনেই চাইছিল যাতে এদেরকে স্পেশাল স্টেটের স্ট্যাটাস দেওয়া যায়, কিন্তু সেটা দেওয়া তো সম্ভব নয়, কারণ স্পেশাল স্ট্যাটাস এটা পাওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, যেটা এদের জন্য পাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে এদের ব্যাকডোরে বা অন্যভাবে এদেরকে সুবিধা দেওয়ার ব্যাপারটা এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি। যেমন অন্ধ্রপ্রদেশের জন্য এদের যে রাজধানী, সেই রাজধানী তো তেলেঙ্গানার হায়দ্রাবাদে চলে গেছে, হায়দ্রাবাদ তেলেঙ্গানায় চলে গেছে। সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের যে ক্যাপিটাল নিড, তাদের যে ক্যাপিটাল নিড, সেটার জন্য মোটামুটি অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশের জন্য অ্যালোট করা হয়েছে, যেখানে পোলাবরম ইরিগেশন প্রজেক্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, যেখানে ফুড সিকিউরিটি নেশনের জন্য দরকার, এসেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি হবে এখানে। তো এরপর আসো বিহারের ক্ষেত্রে। বিহার বাজিমাত করেছে, বিহার সব মিলিয়ে টোটাল, আমি যদি ভুল না করি, 58,900 কোটি টাকা, 58,900 কোটি টাকা বিহার পাচ্ছে এই বাজেটে। অর্থাৎ বিহারকে বিশেষ জায়গা দেওয়া হয়েছে। আর আমাদের রাজ্যের কি অবস্থা ভাই, একবার ভেবে দেখো। আমাদের পশ্চিমবঙ্গে সেই সিদ্ধার্থ শঙ্কর ওর পর থেকে, অর্থাৎ কংগ্রেসের সরকারের পর থেকে, 70-এর দশকের কথা বলছি, তারপর থেকে এই পর্যন্ত বামফ্রন্টের সরকার এবং তারপর তৃণমূলের সরকার, এই যে দুটো সরকার এই যে দীর্ঘ সময় ধরে রাজ্যটাকে চালাচ্ছে, এবং এরা কেউই কেন্দ্র সরকারের সাথে সুসম্পর্ক রাখেনি। তাহলে কেন্দ্র সরকারের সাথে যেহেতু সুসম্পর্ক রাখেনি, সেই ক্ষেত্রে কিন্তু এই রাজ্যের আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্টের তো একদম খাস্তাহাল হয়ে গেছে, খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। তোমরা দেখলে কয়েকদিন আগে ডব্লিউবিসিএস এর গ্রুপ সিতে মাত্র একটা পোস্টের ভ্যাকান্সি ওরা রেজাল্টটা দিয়েছে।
সো এই যে যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখো বিহার একটা রাজ্য যেখানে নীতিশ কুমার প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রায় 60 কোটি টাকা এখান থেকে কিন্তু সে, সরি, 60,000 কোটি টাকা, অ্যাপ্রক্সিমেটলি 60,000 কোটি টাকা সেখান থেকে পাচ্ছে। তো বিহারকে বিশেষ সুযোগ কিন্তু এখানে দেওয়া হয়েছে, ইউ ক্যান সি ইট, যেখানে দেখতে পাচ্ছ যে 26,000 কোটি টাকা বিহারকে দেওয়া হচ্ছে রোড প্রজেক্টসের জন্য, বিহারের রোড প্রজেক্টসের জন্য, যেখানে 3টে এক্সপ্রেসওয়ের কথা তৈরি করার কথা বলা হয়েছে, গয়াকে ইন্ডাস্ট্রিয়াল রিজন বানানোর কথা বলা হয়েছে, যেটা আমাদের কোথায় একটু আগে পড়ে আসলাম, কোথায় বলতো, কলকাতা টু অমৃতসর যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে, সেখানে সেন্টার হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে গয়া, এটা বলা হয়েছে। বিহার টু গেট, এবং দেখো বিহারের ট্যুরিজমকে ইনক্রিজ করার জন্য নালন্দা ইউনিভার্সিটিকে আরো মানে এটা পপুলারাইজ করার জন্য কিন্তু বিহারকে কিন্তু বিরাটভাবে এই বাজেটে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওকে, এছাড়াও মাল্টি ইনভেস্টমেন্ট ব্যাংকসের মাধ্যমে বিহারকে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। অ্যাডিশনালি বিহারে একটা 2400 মেগাওয়াটের পাওয়ার প্রজেক্ট লাগানো হবে, যার জন্য 21,400 কোটি টাকা এখানে অ্যানাউন্স করা হয়েছে। এবং তাছাড়াও বিহারে যে বন্যাটা হয়, সেই বন্যাটাকে জন্য ফ্লাড ডিজাস্টারের জন্য 11,500 কোটি টাকা এখানে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে গেলাম। আমাদের যদি সম্পর্ক ভালো হতো তাহলে হয়তো আমাদেরও উন্নতি হতো। ওকে, চলো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এমএসএমই সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রেও, যেটা মিডিয়াম অ্যান্ড স্মল যে এন্টারপ্রাইজগুলো রয়েছে না, মিডিয়াম স্মল মাইক্রো মিডিয়াম স্মল যে সেক্টরগুলো রয়েছে, সেই জায়গাতে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে যে মুদ্রা লোন, মুদ্রা লোনের যে লিমিট সেটা 20 লক্ষ করা হয়েছে 10 লক্ষ থেকে। অর্থাৎ যে তরুণ ক্যাটাগরিতে, মনে রাখবা তরুণ ক্যাটাগরিতে যে সমস্ত এন্টারপ্রেনাররা লোন নিয়েছিল, 10 লাখ টাকার লোন নিয়েছিল, তারা যারা সফল হয়েছে তরুণ ক্যাটাগরিতে, তাদেরকে 10 লাখ টাকার লোন এখন বাড়িয়ে 20 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। 10 লাখ টাকা বাড়িয়ে 20 লক্ষ টাকা মুদ্রা লোনের মাধ্যমে, এবং এটা অবশ্যই এমএসএমই সেক্টরে। ঠিক আছে, আচ্ছা, এমএসএমই প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছ এমএসএমই তে করা হয়েছে। এবং আরেকটা কাজ করা হয়েছে, এনহ্যান্সড স্কোপ ফর ম্যান্ডেটরি অনবোর্ডিং ইন ট্রেডস। ওকে, আচ্ছা চলো, এখানে আর বলার কিছু নেই। 12 ইন্ডাস্ট্রিয়াল পার্কস আন্ডার দ্য ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে 12টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানানোর কথা বলা হয়েছে। রেন্টাল হাউজিং উইথ ডরমিটরি টাইপ অ্যাকোমোডেশন ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ইন পিপিপি মোড উইথ জিভিএফ সাপোর্ট। অর্থাৎ যারা যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের থাকাবার জন্য ভাড়ার ঘর, যেটাকে আমরা কোয়ার্টার বলে থাকি, সেইটার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে। ক্রিটিক্যালি মিনারেলস যেগুলো রয়েছে, মানে ক্রিটিক্যাল মিনারেলস যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই সমস্ত এই মিনারেলস গুলো, এটা আমরা নেক্সট ক্লাসে, আমি পরে আরেকটা ক্লাস করব, সেই ক্লাসে এটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, একদম পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো, অর্থাৎ যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এখন আমরা জাস্ট একটু ওভারঅল বুঝে নিচ্ছি বিষয়টা কি। ক্রিটিক্যাল মিনারেলস যেগুলো রয়েছে সেটা মিশনের আন্ডারে কি করা হয়েছে, তাদের ডোমেস্টিক প্রোডাকশন, রিসাইক্লিং অ্যান্ড ওভারসিজ অ্যাকুইজিশনের কথা বলা হয়েছে। স্ট্রেংথেনিং of the tribunal and appellate tribunals to speed up insolvency resolution and additional tribunals to be established. Internship opportunities এর কথা বলা হয়েছে, যেখানে স্কিম ফর প্রোভাইডিং ইন্টার্নশিপ opportunities in 500 top companies to 1 crore youth in 5 years। অর্থাৎ 500 টপ কোম্পানিতে 1 কোটি যুবককে ইন্টার্নশিপ দেওয়ার কথা বলা হয়েছে, এবং পরে তাকে সেখানে চাকরি দেওয়ার কথা 5 বছরের মধ্যে বলা হচ্ছে। এবং তাদের যে ইন্টার্নশিপ হবে, সেই ইন্টার্নশিপে 5,000 টাকা তারা মান্থলি ভাতা পাবে। ঠিক আছে, এবং তারা এককালীন 6,000 টাকার একটা অ্যাসিস্ট্যান্স পাবে থ্রু সিএসআর। ওকে, চলো আরবান ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। আরবান ডেভেলপমেন্টের মধ্যে স্টাম্প ডিউটিকে কমানোর কথা বলা হয়েছে, মানে যে সমস্ত মহিলারা পারচেজ করবে কোনো প্রপার্টি, তাদের যাতে স্ট্যাম্প ডিউটি কম লাগে সেটার কথা বলা হয়েছে।
স্ট্রিট মার্কেটসের প্রতি বিশেষ ধ্যান দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 100টা সাপ্তাহিক হাট তৈরি হবে যারা স্ট্রিট ফুড হাবস নিয়ে ব্যবসা করছে। ঠিক আছে, তো স্ট্রিট ফুডে এতদিন যেখানে পশ্চিমবাংলায় স্ট্রিট ফুড কলকাতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে স্ট্রিট ফুড মার্কেটসকে আরো যাতে উন্নত করা যায় সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, হ্যাঁ ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের কথা এখানে বলা হয়েছে, যেখানে 14টা বড় বড় শহরকে নেওয়া হবে যেখানে 30 লক্ষের বেশি পপুলেশন আছে। তারপর ওয়াটার ম্যানেজমেন্ট, সিওয়েজ সিস্টেম, হ্যাঁ সলিড ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদি করার জন্য 100টি বড় শহরকে বেছে নেওয়া হয়েছে। ওকে, চলো তারপর কি, হাউজিং নিডস। হাউজিং নিডসে দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এই স্কিমের আওতায় 1 কোটি আরবান পুয়ারদেরকে, মিডিল ক্লাস ফ্যামিলিজদেরকে না কি করা হবে, ঘর দেওয়া হবে, এবং যার জন্য 10 লক্ষ কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। enabling policies and regulations for efficient and transparent rental housing markets and এটা তো আলোচনা করলাম একটু আগে। আচ্ছা, এনার্জি সিকিউরিটিতে অ্যাটমিক এনার্জিতে বিশেষ নজর দেওয়ার কথা বলা, সরি অ্যাটমিক এনার্জি বলতে নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার এনার্জিতে ইনিশিয়েটিভ নিতে বলেছে কাদেরকে, প্রাইভেট সেক্টরসদেরকে। সেখানে পাম্পড স্টোরেজ পলিসির কথা বলা হয়েছে। এইউএসসি থার্মাল পাওয়ার প্ল্যান্টসের কথা বলেছে, একটা জয়েন্ট ভেঞ্চার হবে এনটিপিসিএল আর ভেলের মধ্যে, যারা সেট আপ করবে 800 মেগাওয়াট বিদ্যুৎ যাতে তারা কমার্শিয়াল প্ল্যান্টের মাধ্যমে তৈরি করতে পারে, এটা বলা হয়েছে। এনার্জি অ্যাডাল্টনেসের কথা বলা হয়েছে। ওকে, নাও 1 crore হাউস হোল্ডকে প্রধানমন্ত্রী একটা যোজনা এসছে, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে 1000 বাড়িতে ফ্রি ইলেকট্রিসিটি লাগানোর কথা বলা হয়েছে, যেখানে 3 মাসের বিদ্যুৎ ফ্রি, যেখানে প্রত্যেক মাসে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি পাবে। এবং এই স্কিমের আওতায় এখনো পর্যন্ত 1,28,00,000 রেজিস্ট্রেশন হয়েছে এবং 4 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছে। ওকে, নাও ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমাদের জিডিপির 3.4% অর্থাৎ 11,11,111 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে খরচ করা হবে। 1.5 লক্ষ কোটি টাকা যেটা স্টেট আর লং টার্ম ইন্টারেস্ট ফ্রি লোনস রাজ্যকে প্রদান করা হবে। ফেজ 4 অফ পিএমজিএসওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 4র্থ ফেজ শুরু করা হবে, যেখানে 25,000 রুরাল হ্যাবিটেশনসকে কানেক্টিভিটি করা হবে, অল ওয়েদার কানেক্টিভিটি করা হবে, অর্থাৎ 25,000 নতুন গ্রামে নতুন সড়ক তৈরি করা হবে, যেখানে কংক্রিটের রাস্তা তৈরি করা হবে, যেখানে অল ওয়েদার কানেক্টিভিটি বজায় থাকে। ওকে, ব্রিজ তৈরি হবে সেখানে। চলো, ইরিগেশন অ্যান্ড ফ্লাড মিটিগেশনের কথা বলা হয়েছে। ইরিগেশন এইখানে তোমাদের কোশি মেচি যে ইন্টারেস্টেড লিঙ্কড, যেখানে মোটামুটি 20টা অন্য নতুন স্কিম আনার কথা বলা হয়েছে এবং 11,500 কোটি টাকা এখানে দেওয়ার কথা বলা হয়েছে। ফ্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আসাম, সিকিম, উত্তরাখণ্ড এই জায়গাগুলোতে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা হবে ফ্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্স ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ হিমাচল প্রদেশকে সহযোগিতা প্রদান করা হবে। তারপর হচ্ছে ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ট্যুরিজম বিরাট বড় ভূমিকা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বিষ্ণুপদ টেম্পল করিডর আর তোমার মহাবোধি টেম্পল করিডর তৈরি করা হবে, যেখানে কাশী বিশ্বনাথ টেম্পলও কিন্তু এর মধ্যে আসবে। কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ রাজগীরকে করা হবে, ঠিক আছে। নালন্দা ইউনিভার্সিটির যেতে ট্যুরিস্ট সেন্টার হতে পারে সেই দিকে নজর দেওয়া হবে। ওড়িশা এই ডেভেলপমেন্টের জন্য এর যে সিনিক বিউটি আছে, এর যে টেম্পলস আছে, এর যে ধরোহর মনুমেন্টস, ক্রাফটসম্যানশিপ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাচারাল ল্যান্ডস্কেপস, হ্যাঁ যা কিছু আছে উড়িষ্যা, কারণ উড়িষ্যাতে নতুন বিজেপি গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সেই ক্ষেত্রে এটাকে ঢেলে সাজানোর চেষ্টার কথা এখানে বলা হয়েছে। তারপর ইনোভেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ,
এই ফান্ড অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড এটাকে অপারেশনালাইজ করা হবে। প্রাইভেট সেক্টর ড্রাইভেন যে সমস্ত রিসার্চ অ্যান্ড ইনোভেশন যে কমার্শিয়াল স্কেল এদের জন্য ফাইন্যান্স করা হবে, 1,00,000 কোটি টাকার ফাইন্যান্স দেওয়া হবে, লোন প্রোভাইড করা হবে আর কি। তার মানে স্পেস ইকোনমিতে একটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে 1,000 কোটি টাকা একটা ফান্ড ক্রিয়েট করার কথা বলা হয়েছে। নেক্সট জেনারেশন রিফর্মস এর কথা যদি বলো, সেখানে দেখছো যে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যাঁ, অ্যান্ড ভূ আধার যেটাকে আমরা বলছি জমির আধার কার্ড, সেই ভূ আধার ফর অল ল্যান্ডস করা হবে। সার্ভে অফ ম্যাপ সাব ডিভিশনস অ্যাজ পার কারেন্ট ওনারশিপ, লিঙ্কেজ টু ফার্মার্স registries, land records in urban areas and will be digitized with GIS mapping. ওকে, GIS ম্যাপিং দেখো এটা খুব ইম্পর্টেন্ট। জিআইএস ম্যাপিং করা হবে। এতদিন ধরে ছিল জিপিএস, দেখো জিপিএসটাকে জিআইএস এর দিকে কনভার্সনের দিকে আমরা যাচ্ছি, কারণ জিপিএস যেটা সেটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানি, তো সেই ক্ষেত্রে আমরা মুভ করছি কিন্তু এদিকে, এটা খুব ভালো একটা কাজ। এখানে এস্টাবলিশমেন্ট অফ ল্যান্ড রেজিস্ট্রির কথা বলা হয়েছে, ডিজিটাইজেশন অফ তোমার ক্যাডাস্ট্রাল ম্যাপসের কথা বলা হয়েছে। সো ট্যাক্সোনমি ফর ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড ইত্যাদি, এই এফডিআই আর ওভারসিজ ইনভেস্টমেন্টস এর দিকে প্রমোশনের কথা বলা হয়েছে। ওকে, যেখানে ইন্ডিয়ান রুপি এবং যেখানে ইন্ডিয়ান রুপিতে ওভারসিজ ইনভেস্টমেন্ট হবে আর কি। ওকে, আর ইউএস ডলারে হবে না, এটা বলা হয়েছে এখানে। আচ্ছা, বাকি নিউ পেনশন স্কিম এনপিএস আনা হচ্ছে, যেখানে solution that address relevant issues, protects the common citizen and maintains fiscal procedure will be formed and okay। আচ্ছা, এবার আসো পার্ট বি তে কি হলো তাহলে। পার্ট এ এতক্ষণ আমাদের আলোচনা হয়ে গেল, 9টা প্রায়োরিটিজ আমরা দেখে নিলাম, আর নাও কামস টু পার্ট বি। পার্ট বি তে ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলা হয়েছে, যে জিএসটি সিম্পলিফিকেশন করা হবে, এক্সপ্যানশন করা হবে, অর্থাৎ লাফার কার্ভের কথা সবসময় মাথায় রাখতে হবে। ট্যাক্স লাফার কার্ভে কি পড়িয়েছিলাম বলো তো, লাফার কার্ভ তোমাদের আমি পড়িয়েছি, সেখানে বলেছিলাম যে ট্যাক্সের পরিমাণ যত কম হবে, মানে যত কম বলতে সাধ্যের মধ্যে যত থাকবে তত বেশি লোকে ট্যাক্স দেবে। যখনই ট্যাক্সের পরিমাণ সাধ্যের বাইরে চলে যাবে না, তখনই মানুষ করাপশন শুরু করবে, ট্যাক্স লুকানোর চেষ্টা করবে, ট্যাক্স দিবে না, তখন সরকারের আয় কমবে। তো সেই কারণে জিএসটি সিম্পলিফিকেশন এক্সপ্যানশনের কথা বলা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট উইল স্ট্রাইভ টু ফার্দার সিম্পলিফাই and rationalize the tax structure and endeavor to expand it to the remaining sectors. Trade facilitation এর কথা বলা হয়েছে, by promotion of domestic aviation, boat and etc etc গেল। যেগুলোতে ডিক্রিজ করা হবে, যেমন এক্স-রে ইকুইপমেন্টস, মোবাইল ফোনস অ্যান্ড চার্জার্স, হ্যাঁ, গোল্ড সিলভার প্ল্যাটিনাম, টু ক্রিটিক্যাল মিনারেলস, লেদার অ্যান্ড টেক্সটাইল, ম্যারিন প্রোডাক্টস, এইগুলোতে না ট্যাক্স কমানো হবে। আর যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে, দেখো ক্যান্সার মেডিসিন, হ্যাঁ, তারপরে তোমার যে ক্যান্সারের যে মেডিসিনগুলো রয়েছে, এই যে ইত্যাদি, এই মেডিসিনগুলোতে কোনো ধরনের জিএসটি দেওয়া লাগবে না। ম্যানুফ্যাকচারিং রেজিস্টার্স, এখানে জিএসটি কে ছাড়, মানে এখানে এক্সেম্পটেড করা দেওয়া হয়েছে, ছাড় দিয়ে দেওয়া হয়েছে। ওকে, ফেরোনিকেল, ব্লিস্টার কপার, ফেরাস স্ক্র্যাপ, নিকেল ক্যাথোড, হ্যাঁ, 25 ক্রিটিক্যাল মিনারেলসকে ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্যাপিটাল গুডস, তারপরে তোমার শ্রিম্প আর ফিশ ফিড, এগুলোকে ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি বলো যে ট্যাক্স প্রপোজালের কথা, তো ট্যাক্স প্রপোজালের কথা কিন্তু রিভিউ অফ ইনকাম ট্যাক্স 1961 সালের যে ইনকাম ট্যাক্সের রেভিনিউ আছে, এটাকে সরি যে অ্যাক্ট আছে, ইনকাম ট্যাক্সের যে আইন আছে 1961 সালে, সেটাকে রিভিউ করা হবে, অর্থাৎ সিম্পলিফিকেশন করা হবে। হ্যাঁ, কারণ কি, আগে ট্যাক্সের জটিলতা, কেউ যদি ট্যাক্স না দিত তাকে অ্যারেস্ট করতে হতো, জেলবন্দি করতে হতো, অর্থাৎ ক্রিমিনালাইজেশন। তো ট্যাক্স যারা পে করছেন তাদের ক্রিমিনালাইজেশন থেকে বের করে বন্ধুত্বর দিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ, অর্থাৎ বিশ্বাসের দিকে নিয়ে যেতে হবে। আমি ভুলে গেলাম নামটা, ঠিক আছে, একটা স্কিম আছে, ক্রিমিনালাইজেশন না করে তার সঙ্গে ফ্রেন্ডলি অ্যাটিটিউড রাখতে হবে, রেখে যাতে তাদের ট্যাক্সটা তাদের থেকে ঠিকভাবে নেওয়া যেতে পারে। তারপর টিডিএস এ তোমার সিম্পলিফিকেশন হবে,
লিটিগেশন অ্যান্ড আপিল থেকে মানুষকে সরিয়ে আনতে হবে, কারণ ওই কোর্টের চক্কর কাটতে কাটতে আর দেশের উন্নতি থেমে থাকবে। তারপর তোমার ডিপেন্ডিং দ্য ট্যাক্স বেসকে ডিপেন্ডিং করতে হবে, অর্থাৎ যত তুমি ট্যাক্সের ক্ষেত্র তৈরি করতে পারবে তত তোমার প্রফিট বেশি হবে। এটা হচ্ছে মূল কথা। সেক্টর স্পেসিফিক কাস্টম ডিউটি প্রপোজাল, যেখানে এই যে আমরা বললাম যে কাস্টম ডিউটি যে চেঞ্জেসগুলো করা হয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই বিষয়টা তোমরা একটু দেখে নিতে পারো। এখানে আরেকটা জিনিস দেখো, ডাইরেক্ট ট্যাক্সের প্রপোজালের কথা যদি বলো, যে সেইখানে দেখছো যে শর্ট টার্ম গেইন ট্যাক্স, হ্যাঁ, এটা তোমার 20% করা হয়েছে, যেটা আগে ছিল 15%, অর্থাৎ 15% থেকে 20%, অর্থাৎ এখানে দেখা গেল যে শর্ট টার্ম গেইন ট্যাক্স যেটা, সেটা 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। আর যেটা লং টার্ম সেটা ছিল হচ্ছে 10%, 10% থেকে সেটা 12.5% করা হয়েছে। সেখানে হলো দেখো, শর্ট টার্ম গেইন যখন হয় না, তখন মার্কেটে ভলাটিলিটি চলে আসে। মনে করো যে আমি আজকে টাকা ইনভেস্ট করলাম মার্কেটে, আজকে টাকা ইনভেস্ট করলাম, কালকে একটু বাড়লো তো সঙ্গে সঙ্গে আমি সেল করে বেরিয়ে গেলাম। তো এই যে আজকে টাকা দিয়ে কালকেই আবার বেরিয়ে গেলাম, এতে কি হয়, মার্কেটের মধ্যে না ভলাটিলিটি ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে না, শর্ট টার্ম গেইন ট্যাক্স যেটা আছে ফিনান্সিয়াল অ্যাসেটসের ক্ষেত্রে, সেটা 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। আর লং টার্ম যে গেইন সেটা 10% থেকে 12.5% করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এখানে যারা শেয়ার মার্কেটে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য একটুখানি খারাপ ব্যাপারটা হয়েছে এইটার মাধ্যমে। ওকে, আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা যেটা হচ্ছে অ্যাঞ্জেল ট্যাক্সকে অ্যাবলিশ করা হয়েছে। না, হোয়াট ইজ অ্যাঞ্জেল ট্যাক্স? তোমাদের এগুলো আমি পড়িয়ে রেখেছি। অ্যাঞ্জেল ট্যাক্স, দেখো, যখন কোনো এন্টারপ্রেনার বা যখন কোনো স্টার্ট আপ তৈরি হয়, হ্যাঁ, কোনো একজন উদ্যমী ব্যক্তি সে একটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান লাগাচ্ছে, তখন দেখা গেল যে সে তাকে যদি, ওই যে তোমরা কেউ কি একটা টেলিভিশন একটা রিয়ালিটি শো হয় না, কি বলে এটাকে, শার্ক ট্যাঙ্ক না কি বলে, শার্ক ট্যাঙ্কের মাধ্যমে কি হয়, বিভিন্ন এন্টারপ্রেনার আসে, তারা তাদের প্রজেক্ট দেখায় এবং সেইখানে যারা শার্ক বসে থাকে তারা তাদেরকে ব্যবসায় টাকা ইনভেস্ট করে। তো এটাই হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর, তাদের বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর, অর্থাৎ যে বাইরে থেকে এসে টাকা ইনভেস্ট করে, তোমার কোম্পানিতে ইনভেস্ট করবে সে, তাকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর। তো সেই অ্যাঞ্জেল ইনভেস্টররা যে টাকা ইনভেস্ট করতো তাদের উপরে ট্যাক্স ইম্পোজ করা হতো। তো সেই অ্যাঞ্জেল ট্যাক্সটাকে হাটিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এর মাধ্যমে কি হচ্ছে না, স্টার্ট আপের ক্ষেত্রে যারা ইনভেস্ট করবে অ্যাঞ্জেল হিসেবে তাদেরটা খুব কমে যাচ্ছিল, যার কারণে স্টার্ট আপকে বা এন্টারপ্রেনারশিপকে যাতে মানে উৎসাহিত করা যায় সেজন্য অ্যাঞ্জেল ট্যাক্সকে খতম করা হয়েছে। আর কি করা হয়েছে, ডোমেস্টিক ক্রুজ অপোর্ট করার জন্য ট্যাক্স রেজিমকে সিম্পলার করা হয়েছে, সহজ করা হয়েছে, সেফ হারবার রেটস করা হয়েছে। ওকে, যেখানে যেখানে কর্পোরেট ট্যাক্স, যেটা কর্পোরেট ট্যাক্স বলতে কি, যে কোনো ফরেন কোম্পানি যদি ভারতবর্ষে আসে, সে যদি কোনো প্রফিট করে তাহলে তার প্রফিটের উপরে না 40% ট্যাক্স আগে নেওয়া হতো, আর সেটাকে কমিয়ে দিয়ে এখন 35% করা হয়েছে। অর্থাৎ বিদেশি কোম্পানিকে একটু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই বাজেটের মাধ্যমে। এটা কেন করা হলো, কারণ বিদেশি কোম্পানি এই যে 40% ট্যাক্স তাদের প্রফিটের উপরে দিতে হতো, এর জন্য অনেকে এখানে আসতো না ব্যবসা করার জন্য, যার জায়গাতে চায়না এই প্রফিটটা কামিয়ে নিত। তো সেই ক্ষেত্রে চায়নাকে বিট করার জন্য এই কথা করা হয়েছে, যাতে বিদেশি কোম্পানিকে যখনই তুমি ট্যাক্সটাকে ছাড় দেবে তখন তারা তোমার দেশে আসবে ব্যবসা করতে। ওকে, তো মনে রেখো, কর্পোরেট ট্যাক্স যেটা ফরেন কোম্পানিজদের ক্ষেত্রে সেটা 40% থেকে কমিয়ে 35% করা হয়েছে। ওকে, আচ্ছা, আর কি নতুন ট্যাক্স রিজিম এসছে এবার, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেমন 0 থেকে 3 লাখ টাকা যাদের ইনকাম তাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না অ্যানুয়ালি, এবং যারা 3 লাখ থেকে 7 লাখ টাকা ইনকাম করবে তাদের 5% ট্যাক্স দিতে হবে, যারা 7 লাখ থেকে 10 লাখ টাকা ইনকাম করবে তাদের 10% ট্যাক্স দিতে হবে, যারা 10 থেকে 12 লাখ ইনকাম করবে তাদের 15% ট্যাক্স দিতে হবে, যারা 12 থেকে 15 করবে তাদের 20% ট্যাক্স দিতে হবে, আর যাদের 15 লাখ বা তার বেশি তাদের 30% ট্যাক্স দিতে হবে, নতুন ট্যাক্স রিজিম। এবং আরেকটা কথা কি করা হয়েছে এখানে, যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেমন আগে কি করা হতো, আগে তোমার যা ইনকাম তার থেকে 50,000 টাকা বাদ দিয়ে দেওয়া হতো, তারপর তার উপরে ট্যাক্স লাগানো হতো। কিন্তু এইবার সেই 50,000 টাকে
বাড়িয়ে 75,000 করা হয়েছে। অর্থাৎ তোমার যা এখন ইনকাম হবে তার থেকে 75,000 টাকা মাইনাস করে যে টাকাটা হবে সেটার উপরে ট্যাক্স লাগবে। বুঝতে পেরেছো কি বলেছি? আর যারা পেনশন হোল্ডার্স আছে না, পেনশন হোল্ডারদের আগে তাদের যা পেনশন বা তাদের যা ইয়ারলি ইনকাম তার থেকে 15,000 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকতো তার উপরে ট্যাক্স লাগানো হতো, কিন্তু এবার সেটা 15,000 থেকে বাড়িয়ে 25,000 করা হয়েছে। ওকে, তো এটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা করার ফলে আগের তুলনায় এখন 17,500 টাকার সেভিংস হবে। 17,500 টাকার সেভিংস হবে। বুঝতে পেরেছো তো? ভেরি গুড। নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন সেক্টরে কত টাকা ইনভেস্ট করা হবে, এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলে। যেমন এখানে মেজর আইটেমস এর উপরে, যেমন ডিফেন্সে 4,54,737 কোটি টাকা ইনভেস্ট করা হবে। সো এই জিনিসগুলোকে এইভাবে না করে মোটামুটি যেমন 4.54 কোটি 4.54 লাখ কোটি টাকা এখানে খরচ হবে, এইভাবে এগুলোকে মনে রাখতে পারো। আদারওয়াইজ এগুলোকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার চোখের দেখা দেখলে পরীক্ষায় প্রশ্ন যদি করে পারলে উত্তর করবে, না হলে করবে না, কারণ সব জিনিস ভাই মাথায় রাখা সম্ভব নয়। ঠিক আছে, আর সব জিনিস মাথায় ঢোকানোর কোনো প্রয়োজনও নেই। এবার এখানে দেখো মেজর যে স্কিমস গুলো রয়েছে সেখানে যে অ্যালোকেশন গুলো রয়েছে, যেমন মনরেগাতে গতবারে যেখানে 60,000 টাকা 60,000 কোটি টাকার কথা বলা হয়েছে সেটা এখন 86,000 কোটি টাকাতে পৌঁছেছে, এবার অ্যালট করা হয়েছে। যেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে 840 ছিল, সেটাকে 12,000 কোটি করা হয়েছে। ওকে, সো বাকি এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখে নাও, যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে ক্লাস থেকে, আমি যেহেতু এটাকে ওয়াইন্ড আপ করবো এখনই। এলপিজির ক্ষেত্রে আগের বাজেটে এটা ছিল 180, এখন সেটা 180 কোটি টাকার অ্যালোকেশন ছিল, এখন সেটাকে 15,000 কোটি টাকা 1500 কোটি টাকার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। তো বাকিগুলো একটু দেখে নাও এখানে। ওকে, নাও এটা খুব ইম্পর্টেন্ট, দেখো রুপিস কামস ফ্রম রুপিস গোস টু, অর্থাৎ আমাদের যে টাকা আমরা কোথা থেকে পাই, কোন কোন সেক্টর থেকে পাই। আমরা সব থেকে বেশি টাকা পাই হচ্ছে বরোইং অ্যান্ড আদার লাইবিলিটিস থেকে, অর্থাৎ আমরা যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ নয় সরি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যে আমরা টাকা ধার করে নিয়ে আসি না, সেটা আমাদের সব থেকে বেশি, সেখান থেকে আমাদের আর্নিং হয়। আর জিএসটি থেকে তারপর আর্নিং হয় 18%, তারপর কর্পোরেশন ট্যাক্স থেকে হয় 17%, তারপর ইনকাম ট্যাক্স থেকে হয় 19%। ওকে, তো যাই হোক, বরোইং এর পর আমাদের ইনকাম ট্যাক্স থেকে ইনকাম বেশি, তারপর জিএসটি, তারপর কর্পোরেশন ট্যাক্স, অ্যান্ড দেন কামস নন ট্যাক্স রিসিটস, তারপরে আসছে হচ্ছে তোমার ইউনিয়ন এক্সাইজ ডিউটিস, তারপরে আসছে তোমার হচ্ছে কাস্টমস ডিউটিস, আর তারপরে নন ডেব্ট ক্যাপিটাল রিসিটস থেকে 1% ইনকাম হয়। যায় কোথায় এগুলো? যায় হচ্ছে দেখো সব থেকে বেশি টাকা আমরা ভারতে খরচ করি কিসের উপরে না, স্টেটস যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোকে আমরা ট্যাক্সের শেয়ার দিই, সেই জায়গাটা সব থেকে বেশি আমাদের খরচ হয়। তারপর খরচ কোথায় হয় না, 19% খরচ আমরা ইন্টারেস্ট পেমেন্টস করি। দেখো সব থেকে বেশি আমরা ধার করে আনছি, তাহলে ধার করে যে আনছি সেটা শোধও তো দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, তাহলে 27% ধার করে আনছি, 19% শোধ দিয়ে দিচ্ছি। তারপর আছে 16%, আমরা সেন্ট্রাল সেক্টরগুলোতে যে সেক্টরে যে স্কিমগুলো রয়েছে, আমরা এতক্ষণ ধরে যে স্কিমগুলো পড়লাম সেই জায়গাটায় কাজে লাগানো হয়। তারপরে আদার এক্সপেন্ডিচারের ক্ষেত্রে 9% ইউজ করা হয়, সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমের ক্ষেত্রে এগুলো করা হয়, ডিফেন্সের ক্ষেত্রে 8% করা হয়, সাবসিডি 6% দেওয়া হয়, পেনশনের জন্য 4% দেওয়া হয়। ওকে, সো বাকি এগুলোকে দেখে নিলাম আমরা। নাও এখানে কতগুলো টার্ম রয়েছে, যে টার্মগুলো সম্পর্কে আমরা এখানে দেখলাম, এই টার্মগুলো মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে, টেক এ স্ক্রিনশট অফ ইট অ্যান্ড দেন টেক এ স্ক্রিনশট। এটা আর্টিকেল, কনস্টিটিউশন আর্টিকেল, যে আর্টিকেলগুলোতে বাজেট সম্পর্কে বা ফিনান্স সম্পর্কে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে, এটার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নাও ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, গুড নাইট।